নমস্কার, গুড ইভিনিং। আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের লাইভ মেডিকেল শোতে আপনাদের প্রত্যেকে স্বাগত জানাই। আপনারা ভালো আছেন আশা করি, সুস্থ আছেন, সুস্থ থাকতে হবে। কেননা নানান রোগ ব্যাধি ঘরে ঘরে রয়েছে। এমন একটা ঘর আপনি খুঁজে পাবেন না যেখানে রোগ ব্যাধি নেই। প্রত্যেকটি ঘরে অবশ্যই কিন্তু রয়েছে রোগ ব্যাধি, এবং WHO ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন বলছেন মোস্ট অফ দ্য ডিজিজেস আর সাইকোসোম্যাটিক। এখন ঘরে ঘরে রোগ ব্যাধি, কিন্তু তার সাথে লড়াই করে আমাদের বেঁচে থাকতে হচ্ছে। এবং মডার্ন মেডিসিনের পাশাপাশি আয়ুর্বেদের জনপ্রিয়তা যথেষ্ট বৃদ্ধি পেয়েছে। আমরা ইন্ডিয়ানসরা গর্বিত, ভারতীয়রা গর্বিত যে এরকম আয়ুর্বেদ আমাদের এই দেশের এবং সারা পৃথিবীতে এখন সেটা নিয়ে রিসার্চ হচ্ছে। প্রচুর মানুষ উপকার পাচ্ছেন এবং গবেষণার পর্যায়ে তো রয়েছেই, এবং প্রচুর মানুষ সারা পৃথিবীতে, ইন্ডিয়ার বাইরেও এই আয়ুর্বেদের আন্ডারে এসে কিন্তু ট্রিটমেন্ট করাচ্ছেন এবং সুস্থতা লাভ করছেন, আরোগ্য লাভ করছেন। এটা সব থেকে বড় কথা। তাই এনবিপির জুড়ি মেলা ভার, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার সব থেকে 1 নম্বর জায়গায় আয়ুর্বেদের, এবং ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। বিভিন্ন গ্রুপ অফ ডক্টরসরা রয়েছেন যারা ওয়েল কোয়ালিফাইড, ওয়েল ট্রেন্ড, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসদের আমরা পাই। এবং আমাদের সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর ডক্টর বিনোদ শর্মা আছেন, তার তত্ত্বাবধানে এত গ্রুপ অফ ডক্টরস সব চেম্বার্স অ্যাটেন্ড করছেন, সব টিভি প্রোগ্রাম অ্যাটেন্ড করছেন। নিয়মিত আমাদের টিভি প্রোগ্রামগুলো আপনারা দেখছেন, এবং মানুষ আপ্লুত, আনন্দিত যখন তারা সুস্থতা লাভ করছেন। আপনারা সুস্থ হবেন নিশ্চয়ই। আর লাইভ অনুষ্ঠান যেহেতু, আপনারা লাইভে অংশগ্রহণ করতে পারবেন। লাইভ প্রোগ্রামে আপনারা চলে আসুন, আমাদের নাম্বার খোলা। আপনারা অবশ্যই কথা বলবেন। আমাদের একজন বিশেষজ্ঞ ডাক্তারবাবু আমাদের মধ্যে রয়েছেন, আলাপ করাবো। এবং আমরা কিন্তু চাইবো আপনারা ফোনে চলে আসুন, আর হেল্পলাইন নাম্বারটাও লিখে রাখুন। হেল্পলাইনে সবাই ফোন করতে পারবেন অনুষ্ঠানের পর 9830235527 এবং 37-এ। হেল্পলাইন নাম্বার সব সময় লিখে রাখবেন। আমি বারবার বলি, টিভিতে যারা পেলেন ভালো, না পেলে পরেও আপনারা যোগাযোগ করতে পারবেন হেল্পলাইনে সকাল 10টা থেকে রাত 10টার মধ্যে। আমাদের মধ্যে আজকে উপস্থিত রয়েছেন চিফ মেডিকেল অফিসার সিএমও ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য। নমস্কার ম্যাডাম, এবং স্বাগত আপনাকে। নমস্কার। সবাইকে স্বাগত। আপনারাও আসবেন, আমরা আলোচনা শুরু করব। আপনাদের যার যা রোগ ব্যাধি আছে আপনারা ফোনে আমাদের সঙ্গে অবশ্যই কথা বলতে পারবেন, এবং ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আপনাকে নিশ্চয়ই সুপরামর্শ দিয়ে উপকৃত করবেন। ডক্টর ভট্টাচার্য, আজকে আমরা প্রথমে যেটা জানবো সেটা হচ্ছে স্পন্ডিলোলিস্থেসিস। এই ব্যাপারটা কি, এই রোগটা কি, একটু আপনি আমাদের আজকে একটু আলোকপাত করুন এই ব্যাপারে। স্পন্ডাইলোলিস্থেসিস নামে আমরা অনেকেই বুঝতে পারছি যে সেটা আমাদের শিরদাঁড়ার কোনো সমস্যা থেকে হতে পারে। আমাদের যে শিরদাঁড়া রয়েছে সেটা একটা গোটা লম্বা হাড় নয়, তার মধ্যে ছোট ছোট ভার্টিব্রা রয়েছে। 33 পেয়ার্স অফ ভার্টিব্রা দিয়ে আপনার গোটা যে শিরদাঁড়াটা সেটা কিন্তু আমাদের তৈরি হয়েছে। তো সেই যে ভার্টিব্রাগুলো, এগুলো একটা লাইনের মধ্যে থাকে, একটা অ্যালাইনমেন্টের মধ্যে থাকে, মানে সবকটা একটা নির্দিষ্টভাবে কিন্তু ওটা সাজানো রয়েছে। যদি আপনার লাইন অ্যালাইনমেন্টটা যদি নষ্ট হয়ে যায়, মানে আপনার দুটো হাড় যদি একটা জায়গা থেকে যদি সরে যায়, দুটো যদি আপনার ধরুন আপনার কোনো অ্যাক্সিডেন্ট থেকে আপনার দুটো হাড় আলাদা হয়ে সরে গেল, বা আপনার কোনো ক্রনিক কোনো ডিজিজের থেকে, আপনার কোমরের কোনো ক্রনিক সমস্যা থেকে আপনার যদি এরকম প্রবলেম আসে, তাহলে সেটাকে আমরা স্পন্ডাইলোলিস্থেসিস বলে থাকি। সেটা আপনার ঘাড়ে হতে পারে, আপনার পিঠে হতে পারে, আপনার কোমরের মধ্যেও হতে পারে। আমাদের একদম ঘাড় থেকে শুরু করে আমাদের কক্সিস পর্যন্ত, কোমরের নিচে পর্যন্ত যে আমাদের হাড়গুলো রয়েছে সেগুলো যদি একদম জায়গায় না থাকে, সেখান থেকে যদি সরে যায় বা নড়ে যায়, তাহলে সেটাকে আমরা স্পন্ডাইলোলিস্থেসিস বলে থাকি। আমরা প্রথমেই সবসময় আমরা একটাই জিনিস ভাবি যে কোমরে ব্যথা মানে আপনার লাম্বার স্পন্ডাইলাইটিস হচ্ছে, বা ঘাড়ে ব্যথা মানে সার্ভাইকাল স্পন্ডাইলাইটিস হচ্ছে। শুধুমাত্র যে স্পন্ডাইলাইটিস হবে এমন কোনো ব্যাপার নেই। আপনার কিন্তু সেখানে স্পন্ডাইলাইটিস হতে পারে, আপনার সেখানে স্পন্ডাইলোলিস্থেসিস হতে পারে, আপনার আরো অস্টিওফাইটসের মতো প্রবলেম আসতে পারে, অনেক ধরনের সমস্যা কিন্তু আসতে পারে। সেটা এক্স্যাক্টলি কেন হচ্ছে ভালো করে আপনার বোঝা যাবে যদি আপনি একটা জায়গাটার এক্সরে করান। আপনার কোমরে ব্যথা হোক বা ঘাড়ে বা পিঠে, আপনার যেখানেই ব্যথা হচ্ছে, আগে আপনি সেই জায়গাটার একটা এক্সরে করুন। এক্সরে করলে আপনার কাছে জিনিসটা প্রপারলি ক্লিয়ার হবে যে কেন আপনার সমস্যাটা, তারপর তো তার ট্রিটমেন্ট। আপনি আগে যদি নাই বুঝতে পারলেন আপনার প্রবলেমটা কিসের হচ্ছে, আপনি চিকিৎসাটাই বা কিসের করবেন। তার মানে অনেক রকম ব্যাপার আছে, কিন্তু এই যে ব্যথা যন্ত্রণায় কষ্ট পান আজকাল ম্যাক্সিমাম লোক আইটি সেক্টরে জব করছেন, বসে বসে সারাক্ষণ ল্যাপটপ বা কম্পিউটারে বসে কাজ করছেন। তো তার থেকে দেখবেন ম্যাক্সিমাম লোক বলছেন আজকাল ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, কোমরে ব্যথা। শুধুমাত্র যে স্পন্ডিলাইটিস তা নয়, কিন্তু এই যে আজকে ডক্টর ভট্টাচার্য বলছেন স্পন্ডাইলোলিস্থেসিস, এটাও একটা রোগ। এটা কিন্তু আমাদের লাম্বারে, এই শির দ্বারাতে কিন্তু এই রোগটা হয়, এবং তার থেকে কিন্তু নানান ভয়াবহতাও আমরা দেখতে পাচ্ছি। তো
তো সবার জন্য তো আমাদের অনুষ্ঠান, নানা রকম ব্যথা বেদনায় যারা কষ্ট পাচ্ছেন অবশ্যই তারা কিন্তু দ্রুত আয়ুর্বেদের আন্ডারে আসুন। আয়ুর্বেদ আপনাকে সুস্থ করে দেবে, একদম সুস্থ করে দেবে। অনেক রকম পদ্ধতি রয়েছে, তার দ্বারা আপনি অবশ্যই সুস্থ হতে সক্ষম হবেন। আপনারা ফোনে চলে আসুন, ফোন লাইন খোলা। আর অবশ্যই আমাদের হেল্পলাইন নাম্বারটা বারবার বলছি, লিখে রাখবেন, প্রোগ্রামের পরেও আপনারা যোগাযোগ করতে পারবেন। ম্যাডাম, এর পরীক্ষা নিরীক্ষা কি আছে এবং এর আয়ুর্বেদের ট্রিটমেন্ট কি হয় এটা একটু বলে দিন। দেখুন, পরীক্ষার মধ্যে আপনাকে সর্বপ্রথম যেটা করতে হবে, আপনাকে অবশ্যই একটা এক্সরে করতে হবে। এক্সরেতে যদি আপনার জিনিসটা যদি পরিষ্কার না বোঝা যায়, তাহলে তখন আপনাকে অন্য সিটি এমআরআই এগুলোর দিকেও যেতে পারেন। কিন্তু এক্সরে করলে মোটামুটি আমরা এটা বুঝতে পারি যে আপনার যে শিরদাঁড়ার অ্যালাইনমেন্ট সেটা আপনার ঠিক রয়েছে কিনা। যেহেতু আপনার কোমর একটা সমস্যা, আপনার এটা তো সেখানে আপনার ইনিশিয়ালি আপনার কি প্রবলেম হবে, ব্যথা, যেটা খুব ন্যাচারালি নর্মালি সকলেরই একটা অনুভব হয় যে কোমরে ব্যথা বা পিঠে ব্যথা, ঘাড়ে ব্যথা। এবার ব্যথা হলে শুধু আপনি ব্যথার ওষুধ খাচ্ছেন, ব্যথার ওষুধ খেয়ে কিন্তু আপনার সমস্যার সমাধান হবে না। যেটা আপনার হাড়গুলো যে জায়গা থেকে সরে গেল সেটা কিন্তু জায়গায় আসবে না। যদি সেই হাড়গুলো আপনার জায়গায় আসে, আপনার ব্যথা এমনিতেই কমে যাবে। তো তার জন্য আগে সেই কাজটা আপনাকে করতে হবে। এবার ওষুধের মাধ্যমে আপনার দুটো হাড় আলাদা জায়গা থেকে এক জায়গায় নিয়ে আসা এটা কোনোদিনও সম্ভব নয়। তার জন্য আপনার প্রয়োজন রয়েছে পঞ্চকর্মা থেরাপির। কিন্তু আপনার এটা কত ডিগ্রি আপনার এটা খারাপ হয়েছে, কতটা নষ্ট হয়েছে, আগে সেটা দেখারও প্রয়োজন রয়েছে। তার জন্য আগে আপনাকে এক্সরে করে দেখতে হবে যে আপনার এক্স্যাক্টলি কোন হাড়ে আপনার সমস্যাটা রয়েছে, আর তার অ্যালাইনমেন্টটা কেন হলো, কি করলে সেটা ভালো হবে, আগে সেটা আপনার এক্সরে করতে হবে, তারপর তার ট্রিটমেন্ট। আর অবশ্যই আপনার মেডিসিনের তো প্রয়োজন রয়েছে, ওরাল মেডিকেশন তার তো প্রয়োজন রয়েছে। তার পাশাপাশি কিন্তু আপনাকে পঞ্চকর্মা থেরাপিরও প্রয়োজন রয়েছে, নয়তো আপনার এই শিরদাঁড়ার যে অ্যালাইনমেন্ট সেটা কিন্তু কোনোদিনও ঠিক হবে না। বেসিক্যালি আমরা এই সমস্যাগুলো কিন্তু খুব কম বয়সের মধ্যে কিন্তু দেখা দেয় না। একটু অ্যাডাল্ট বা যখন আস্তে আস্তে সিনিয়র সিটিজেন যখন হয়ে যাচ্ছে, তখন কিন্তু এই সমস্যাগুলো বেশি দেখা দেয়। অনেকের ক্ষেত্রে যারা অনেকক্ষণ এক জায়গায় বসে কাজ করেন বা অনেকক্ষণ একরকম পজিশনে দাঁড়িয়ে থেকে কাজ করেন, তাদের ক্ষেত্রেও কিন্তু এই সমস্যাটা আসতে পারে। তো একটুখানি আপনাদের বলবো কেয়ারফুল থাকার জন্য। যদি অনেকক্ষণ বসে থাকার আপনার কাজ হয়, আপনি 1 ঘন্টা 2 ঘন্টা বসে কাজ করুন, তারপর আপনি একটু হাঁটাহাঁটি করুন বা একটু স্ট্রেচিং করুন, পশ্চারটাকে চেঞ্জ করুন। তাহলে আপনি অনেকটা তৎক্ষণাৎ রিলিফ পাবেনই, তার পাশাপাশি আপনার এই যে সমস্যাগুলো, আপনার লাম্বার স্পন্ডিলাইটিস হোক বা লিস্থেসিস হোক, অ্যাঙ্কাইলোজিং হোক, অস্টিওফাইটিস, অস্টিওআর্থ্রাইটিস যেটাই হোক, সেগুলো কিন্তু আপনার আসবে না। আরেকটা জিনিস, অস্টিওআর্থ্রাইটিস কিন্তু আপনার শুধুমাত্র যে হাঁটুতে হবে এমন কোনো ব্যাপার নেই, সেটা কিন্তু আপনার যে কোনো বিগ জয়েন্ট বা বিগ বোন যেগুলো রয়েছে তার মধ্যেও কিন্তু আপনার আসতে পারে। একটু নিজের খেয়াল রাখতে হবে। যদি প্রথম থেকেই সমস্যা হয়, প্রথম থেকেই তার চিকিৎসাটা শুরু করুন, তাহলে আপনাকে অনেক দিন ধরে এই চিকিৎসাটা করতে হবে না বা বেশি আপনাকে কষ্ট পেতে হবে না। ঠিক। আজকাল দেখবেন যে ম্যাডাম তো বললেন এই রোগটার ক্ষেত্রে স্পেসিফিক্যালি একটু সিনিয়র পার্সনদের এটা দেখা যায়, কিন্তু দেখবেন এই ব্যথা যন্ত্রণা কিন্তু ঘরে ঘরে ছোটদেরও হচ্ছে আজকাল। পায়ে ব্যথা, কোমরে ব্যথা, মানে নানান কারণে কিন্তু এই এত পলিউশন, এত স্ট্রেস, বাচ্চাদেরও আজকাল মানে 10-15 বছরও আমি দেখছি তারাও বলছে পায়ে ব্যথা হচ্ছে। হুম। তারপরে আরেকটু বড় যারা টিনেজার বা 20 থেকে 30-এর মধ্যে, সবার আমি দেখছি এই ব্যথা যন্ত্রণায় ভীষণভাবে আপনারা কষ্ট পাচ্ছেন। তো একমাত্র রিলিফ কিন্তু আয়ুর্বেদ। আয়ুর্বেদ মানে কিন্তু আমরা সবসময় জানি একদম রুট থেকে ট্রিটমেন্ট নির্মূল করার চেষ্টা করা হয়, এবং উইদাউট এনি সাইড এফেক্টস। উইদাউট এনি সাইড এফেক্টস আপনি ভালো হতে পারবেন। আমাদের অনেক পেশেন্টরা ইন্টারভিউ দেন, বাইট দেন, আমরা যখন তাদের চেম্বারে এলে জিজ্ঞেস করি কতটা সুস্থ হচ্ছেন, তারা কিন্তু সেগুলো আমাদের বলেন, কেউ কেউ, সবাই নয়। তো তাদের কিছু কিছু ক্লিপিংস আমরা ধরে রাখি, ক্যামেরা বন্দি করি, যাতে আপনাদের সামনে তুলে ধরতে পারি। আমরা আজকেও দেখাবো তাদের কথা, বক্তব্য, এবং তার ফাঁকে লাইভে তো আছি, কারণ লাইভ থাকা মানেই আপনারা কথা বলার সুযোগ পান, আর আমরাও অনেক কিছু আলোচনা করতে পারি নতুন নতুন টপিকগুলো নিয়ে। আজকে যে টপিকটা ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য বলছেন সেটি অবশ্যই আপনাদের উপকারে আসবে। স্পন্ডাইলোলিস্থেসিস, এই যে আমাদের শিরদাঁড়ার একটা অসুখ বলা যায় স্কেলিটনের, এবং অবশ্যই পিঠে এই যন্ত্রণা নিয়ে আমি দেখি আজকাল রাস্তাঘাটে অনেকে বেল্ট পরে হাঁটেন, মানে ঘাড়েও বেল্ট, কোমরেও বেল্ট। ডক্টররা বলছেন তাই করছেন, কিন্তু এগুলো প্রথম থেকে যদি একটু যত্ন নেওয়া যায়, সুন্দরভাবে ট্রিটমেন্ট করা যায়, আমার মনে হয় আমরা অবশ্যই এর থেকে বের হয়ে আসতে পারবো। হাঁটু ব্যথা, পায়ে ব্যথা, কোমরে ব্যথা, ঘাড়ে ব্যথা, পিঠে ব্যথা, সর্বত্র ব্যথা ব্যথা ব্যথা। এই ব্যথা যন্ত্রণা থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার একমাত্র ভরসা। কারণ আজকের প্রতিষ্ঠান না, বহু পুরনো একটি প্রতিষ্ঠান, এবং গ্রুপ অফ ডক্টরসরা আছেন যারা আমাদের ভীষণভাবে হেল্প করছেন। পঞ্চকর্মা ট্রিটমেন্ট আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে হয় বিভিন্ন ক্ষেত্রে।
টক্সিন ফ্রি করা হয়। এবং এই ক্ষেত্রেও, এই অসুখটির ক্ষেত্রেও কিন্তু ডক্টর ভট্টাচার্য বললেন যে আমাদের পঞ্চকর্মাও অ্যাপ্লাই করা হয়। নানান স্তরের মানুষ, নানান এজের মানুষ, নানান বয়সের মানুষরা কিন্তু আসছেন আমাদের এনবিপিতে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, যেটি আপনাদের একটি ভরসাযোগ্য প্রতিষ্ঠান, আপনাদের হৃদয়ে জায়গা করে নিয়েছে। আপনারা কাজ পেয়েছেন বলে রিপোর্ট বেসড ট্রিটমেন্ট হয়। রিপোর্ট বেসড ট্রিটমেন্ট এটা যে কত ভালো আপনারা ভাবতে পারবেন না। আপনি যে অবস্থায় এলেন তখনকার একটা রিপোর্ট থাকছে, আপনি 1 মাস 2 মাস 3 মাস ট্রিটমেন্ট করলেন, তারপর আপনি কতটা ভালো হলেন সেটাও কিন্তু আপনি চাক্ষুষ প্রমাণ পাবেন রিপোর্ট করে। আপনারা যেখান থেকে ইচ্ছে রিপোর্ট করতে পারেন। অনেক ক্ষেত্রে বলা হয় এই জায়গা ওই জায়গা, সেরকম কোনো এনবিপিতে ব্যাপার নেই। আপনাকে বলা হবে এই রিপোর্টগুলো করে আনুন, আপনি নিজেই ফল পাবেন। সুতরাং আপনারা যদি চান যে আপনি সুস্থ হবেন আয়ুর্বেদের দ্বারা, আমি বলবো একমাত্র এনবিপির হাত ধরুন। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, ওয়ার্ল্ডস ফার্স্ট ইউনানি ক্যান্সার হসপিটালও তাদের রয়েছে। আমি একটু বলে দেবো আমাদের ডক্টরসরা কোন কোন চেম্বারে উপস্থিত থাকছেন, আপনারা শুনে নিন একটু। বহরমপুরে, মুর্শিদাবাদ বহরমপুরে আমাদের ডক্টর বিনোদ শর্মা নিজে থাকেন, সিএমডি, চিফ মেডিকেল ডিরেক্টর। আচ্ছা, ডক্টর ঘোষাল থাকছেন বনগাঁতে, বনগাঁতে কিন্তু ডক্টর ঘোষাল নিজে থাকেন, এস ঘোষাল। কৃষ্ণনগরে থাকছেন আবার ডক্টর বি শর্মা, আগরতলায় থাকছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, শিলচরে থাকছেন ডক্টর এস ঘোষাল, হেরিয়া পূর্ব মেদিনীপুরে থাকছেন ডক্টর এ হালদার, ব্যাঙ্গালোরে থাকছে, ওপেনিং হচ্ছে ব্যাঙ্গালোরে, আমি বারবারই বলে দিচ্ছি সামনের 20 তারিখ ব্যাঙ্গালোরে ওপেনিং হয়ে যাচ্ছে আমাদের এনবিপির চেম্বার। ব্যাঙ্গালোরে ডক্টর বি শর্মা নিজে থাকবেন কিন্তু ওপেনিংয়ে ব্যাঙ্গালোরে 20 তারিখে। আচ্ছা, মেচেদাতে আবার ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্যকে পাচ্ছেন, গঙ্গারামপুরে পাবেন ডক্টর এস ঘোষালকে, বর্ধমানে পাচ্ছেন ডক্টর বি শর্মাকে, খড়গপুরে পাচ্ছেন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্যকে, আর শিলিগুড়িতে ডক্টর এস ঘোষালকে নিয়মিত পাচ্ছেন শিলিগুড়ির মানুষরা। হলদিয়াতে ডক্টর এ হালদার থাকছেন, বাঁকুড়াতে ডক্টর এস ভাদুরী থাকছেন, দিল্লিতে ডক্টর বি শর্মা থাকছেন, জামশেদপুরে ডক্টর এন ভট্টাচার্য থাকছেন, কুচবিহারে ডক্টর এস ঘোষাল থাকছেন, আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন, দুর্গাপুরে ডক্টর এস ভাদুরী থাকছেন, মালদায় ডক্টর এস ঘোষাল, বোলপুরে ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা এবং আসানসোলেও ডক্টর বি শর্মাকে আপনারা নিয়মিত পাচ্ছেন। ম্যাডাম, একটা ফোন এসছে, একটু দেখে নি, আবার আসছি আলোচনায়। কে আছেন বলুন। হ্যালো। হ্যাঁ নমস্কার, বলুন। পশ্চিম মেদিনীপুর থেকে বলুন, কি প্রবলেম? ম্যাডাম আছেন। হ্যাঁ, আমার একটা প্রবলেম হচ্ছে, সকালবেলা পটি করলে পটির জায়গাটা জ্বালা আর যন্ত্রণা হচ্ছে। এটা মিনিট 10-15 থাকছে, তারপর আবার নর্মাল হয়ে যাচ্ছে। আচ্ছা, কতদিন হচ্ছে এটা? এটা আপনার ওই বছর দিয়ে 2 বছর হচ্ছে ম্যাডাম। আচ্ছা, আর আপনার স্টুলের সাথে কি রক্ত পড়ে কখনো? না না না, ওসব কিছু নাই। বেশ। আর আপনার যে পায়খানার রাস্তাটা সেটা কি ফুলে আছে ওই জায়গাটা আপনার, বা ওই জায়গাটায় ব্যথাটা কি সবসময় থাকে? ব্যথাটা সবসময় বলতে হয়তো পেনকিলার ট্যাবলেট খেলে গিয়ে ব্যথাটা কমে যাচ্ছে, কিন্তু ওই পায়খানার যে মুখের কাছটা একটু ফোলা ফোলা ভাব আছে। বেশ। দেখুন, এটা আপনার একটা প্রোক্টাইটিসের সমস্যা হতে পারে। পরবর্তী সময়ে কিন্তু এটা আপনার হেমারয়েডস এর দিকেও চলে যেতে পারে। তো একটুখানি আপনাকে বলবো যে প্রথমত আপনার খাওয়া দাওয়ার মধ্যে আদা খাওয়াটাকে একদম বন্ধ করুন। আদা খাওয়া আপনার একদমই চলবে না, সেটা আপনার কাঁচা হোক বা রান্না করা হোক। খুব বেশি তেল ঝাল মশলা এগুলো আপনার জন্য একদমই উচিত হবে না খাওয়াটা। আর খাবারের মধ্যে বলবো যে আপনার মাছ মাংস ডিম যত কম খাবেন তত আপনার জন্য ভালো। আপনি জলটা একটু পর্যাপ্ত পরিমাণ খাবেন, সারাদিনে 3 থেকে 3.5 লিটার জল খান, সেটা ঈষদুষ্ণ গরম জল খাবেন। আর ফল প্রত্যেক দিন কোনো না কোনো একটা আপনি ফল খাবেন। একটু বলবো আপনাকে যে আপনার যদি আপনি মনে করেন যে না এর একটা চিকিৎসার প্রয়োজন রয়েছে, কারণ প্রত্যেক দিনই যদি আপনার এরকম ব্যথা বা জ্বালা যন্ত্রণা হয় সেটা তো একটা ইরিটেশন করবে আপনার ডে টু ডে লাইফস্টাইলটাকে। একটু আপনি হেল্পলাইন নম্বরে ফোন করুন, একবার যোগাযোগ করুন। যদি মনে করেন আমাদের থেকে আপনি চিকিৎসা নিতে চান তারও ব্যবস্থা রয়েছে। তো একটু আপনার যদি কোনো প্রেসক্রিপশন রিপোর্টস থাকে সেগুলো সাথে নিয়ে আসবেন, না থাকলেও কোনো ব্যাপার নেই। শুনুন, আমি একটা রেনোভেশন এমআরআই করেছিলাম, ওখানে সব নরমাল দেখাচ্ছে। কোলোনোস্কোপি করেছিলেন? না, রেনোভেশন রেনোভেশন আচ্ছা, এমআরআই করিয়েছেন আপনি। দেখুন, এমআরআই আপনার, হ্যাঁ এমআরআই আপনার যদি নর্মাল দেখায় তাহলে তো খুব ভালো কথা, কিন্তু আপনার যদি একদম অ্যানাল রিজিয়নের মধ্যে যদি আপনার সোয়েলিং থাকে সেটা তো আপনার এমআরআই সেরকম ভাবে ডিটেক্ট করতে পারবে না।
বা আপনার ধরুন আস্তে আস্তে হয়তো সমস্যাগুলো শুরু হচ্ছে, তো একটু আপনার সেখানে ট্রিটমেন্টের প্রয়োজন মানে রয়েছে। কষ্টটা উনি পাচ্ছেন, হ্যাঁ, প্রতিদিনই আপনি কষ্ট পাচ্ছেন, বলছেন 15-20 মিনিট খুব আফটার স্টুল পাস হওয়ার পর খুব ব্যথা যন্ত্রণা হয় জায়গাটায়, তাই তো? হ্যাঁ, হ্যাঁ, তাহলে এটা তো কষ্টটা রয়ে গেছে আপনার। একটু আরেকটা জিনিস আপনি করতে পারেন, সেটা হচ্ছে আপনি একটু সিডস বাথ নিতে পারেন, একটু গামলার মধ্যে গরম জল করে তার মধ্যে একটু শেষবার সকালবেলা পটি করে পড়লে ঠিক, কিন্তু আরাম করছে। হচ্ছে, আরাম পাচ্ছেন? হ্যাঁ, আরাম। হ্যাঁ, ওটাই তো ম্যাডাম বললেন হ্যাঁ, যে তো ওটা আপাতত সিডস করুন, বাথটা একটু আপনি করুন, কিন্তু এটা কিন্তু আপনার কোনো পার্মানেন্ট ট্রিটমেন্ট নয়। সলিউশন না। হ্যাঁ, ওটা আপনি হয়তো সাময়িক এর থেকে আপনি একটু আরাম পাবেন, কিন্তু আপনাকে তো একটা পার্মানেন্ট সলিউশনের কথা ভাবতে হবে এটার জন্য। তো একটুখানি আপনাকে বলবো একবার যোগাযোগ করুন, আমার মনে হয় আপনার জন্য সেটা ভালোই হবে। আপনি তো মেদিনীপুরে থাকেন, মেচেদায় চেম্বার আছে, হেরিয়াতে চেম্বার আছে, খড়গপুরে চেম্বার আছে। আচ্ছা, হ্যাঁ, আপনার যেটা কাছে হবে আপনি একটু হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, টিভিতে দেখুন হেল্পলাইন বলে দুটো মোবাইল নাম্বার, ওখানে একটু ফোন করে নিন। স্যার ওটা ওটা কতদিন মেডিসিনটা চালু করলে কন্ট্রোলে আসবে ঠিক? আপনি আগে আসুন, ডাক্তারবাবু একটু দেখে নিক কি ব্যাপার, কতটা রয়েছে। হ্যাঁ, আপনাকে পুরো বলে দেওয়া হবে কতদিন আপনার মেডিসিনটা খেতে হবে, কতদিনে আপনি সুস্থ হবেন, সবটাই বলে দেওয়া হবে। ঠিক আছে, আপনি একটু হেল্পলাইনে ফোন করে যেটা কাছে হয় আপনি চলে আসুন একবার। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। ধন্যবাদ। দেখুন, এক একজন মানুষের এক এক রকম রোগ রয়েছে, কিন্তু এটা আমি আরো দু একজনের শুনেছি এরকম এই কষ্টটা, অনেকের পাইলস ফিস্চুলা এসব থাকলেও আমি শুনেছি এরকম আফটার মানে স্টুল এই প্রবলেমগুলো হয়। তো ম্যাডাম সুন্দরভাবে বললেন আপাতত আপনি যেমন গরম ভাপ নিচ্ছেন সেটা ঠিক আছে, কিন্তু একটা পার্মানেন্ট সলিউশনের জন্য আপনি একটু আয়ুর্বেদের হাত ধরুন। আর আয়ুর্বেদ মানেই তো এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। ম্যাডাম, এই ব্যথা যন্ত্রণার ক্ষেত্রে পঞ্চকর্মা তার মানে একটা রিলিফ দেয়। একদম, দেখুন পঞ্চকর্মা যে শুধুমাত্র আপনার কোনো ডিজিজ হলে তবেই আপনি পঞ্চকর্মা থেরাপি করবেন বা নিতে পারবেন এমন কোনো ব্যাপার নেই। পঞ্চকর্মা থেরাপিতে আমরা সম্পূর্ণ আমাদের বডিকে ডিটক্সিফাই করে থাকি। বডির মধ্যে যে আপনার টক্সিন বা বিষগুলো যেগুলো রয়েছে সেগুলো বার করার কাজ করে থাকে পঞ্চকর্মা থেরাপি। এবার এই থেরাপির মাধ্যমে আপনার যদি কোনো রোগ থাকে সেটা তো আপনার সারবে অবশ্যই। যদি আপনার কোনো রোগ নিজের মধ্যে না থাকে তারপরেও কিন্তু আপনি পঞ্চকর্মা থেরাপি আপনি করাতে পারেন। আর রইল কথা আপনার ব্যথার ক্ষেত্রে, প্রত্যেকেরই যে থেরাপির প্রয়োজন রয়েছে বা আমরা যে প্রত্যেককেই থেরাপি অ্যাডভাইস করি এরকম একদমই নয়। যদি খুব ইনিশিয়াল আপনার সমস্যা হয় যে আপনার মাত্র 2 মাস 3 মাসের আপনার সমস্যা, সেখানে কিন্তু আপনার শুধুমাত্র ওরাল মেডিকেশন আর কিছুটা আপনার লাইফস্টাইল চেঞ্জেস বা ফুড হ্যাবিট চেঞ্জেস এর মধ্যে কিন্তু সেটা আপনার ঠিক হয়ে যেতে পারে। আর যদি আপনার হয় যে অনেক দিনের আপনার অনেকদিন পুরনো আপনার এই ব্যথার সমস্যা, গা হাত পা ব্যথা বা ফুলে যায় এরকম প্রবলেম আপনার রয়েছে, সেখানে কিন্তু আপনাকে একটু পঞ্চকর্মা থেরাপির কথা চিন্তা করতে হবে। আর সেখানে কিন্তু আমরা আপনাকে হয়তো অ্যাডভাইস করে থাকবো যে আপনার মেডিসিনের পাশাপাশি থেরাপিটাও আপনি শুরু করুন, তাহলে এক আপনি তাড়াতাড়ি রিলিফ পাবেন, আর দুই আপনার এটা ঠিক হবে আপনার যে সমস্যাটা রয়েছে। ঠিক। আমাদের কলকাতার মধ্যেও তো অনেকগুলোই চেম্বার রয়েছে, ল্যান্সডাউনে কিন্তু নিয়মিত পঞ্চকর্মা হচ্ছে। আর অবশ্যই কিন্তু আপনারা এসে থাকার ব্যবস্থাও আছে, মধ্যমগ্রাম, ল্যান্সডাউন। যারা দূরের বন্ধুরা অনেকে অনেক সময় প্রশ্ন করেন যে আমরা দূর থেকে যাব, গিয়ে আমরা একটু থেকে কি পঞ্চকর্মাটা নিতে পারবো। পঞ্চকর্মা ট্রিটমেন্টে এসে থাকার ব্যবস্থা, সব সুবিধাই কিন্তু আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে আছে। আর বলেই দিলাম, ব্যাঙ্গালোরে কিন্তু আমাদের ডক্টর বি শর্মা থাকছেন নিজে, অন্য ডক্টরসরাও থাকছেন। ওপেনিং হচ্ছে 20 তারিখ, সামনের 20 তারিখ ব্যাঙ্গালোরে ওপেনিং। মুম্বাই, দিল্লি সর্বত্র আমাদের চেম্বার, বাংলাদেশে চেম্বার আছে। আমি বলে দিই, কলকাতার মধ্যে ল্যান্সডাউন, খিদিরপুর, শোভাবাজার, আমতলা, যেটি জোকা ঠাকুরপুকুর, তারপরেই আমতলা, নর্থ 24 পরগনা মধ্যমগ্রাম আমাদের হেড অফিস, সেখানেও তো সব ডাক্তারবাবুরা থাকছেন। আচ্ছা, এবার বলে দিই, হাওড়াতে হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে চেম্বার রয়েছে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। সব নিচে স্ক্রল যাচ্ছে, শুধু হেল্পলাইন নাম্বারগুলো লিখে রাখুন। দুটো নাম্বার আপনাদের সব সময় পাশে থাকা দরকার, 9830235527 অথবা 9830235537। লাস্টের ডিজিট দুটো শুধু চেঞ্জ হচ্ছে, 27 অথবা 37। আচ্ছা, এবার বলে দিই আরামবাগ আমাদের জেলাগুলোয় কোথায় কোথায় চেম্বার আছে। আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, পূর্ব মেদিনীপুর, হেরিয়া, খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার সর্বত্র। আর আমাদের স্টেটের বাইরে আপনারা গঙ্গারামপুর পাচ্ছেন, ডিব্রুগড় পাচ্ছেন। আচ্ছা, বনগাঁটা আমি মিস করে গেছিলাম, বনগাঁতে নিয়মিত চেম্বার। আচ্ছা, আগরতলা, শিলচর, গুয়াহাটি, টাটা জামশেদপুর, দিল্লি এবং ব্যাঙ্গালোর, মুম্বাই। ব্যাঙ্গালোর 20 তারিখে ওপেনিং হয়ে যাচ্ছে। সব জায়গায় কিন্তু আমাদের চেম্বার্স রয়েছে এবং ক্লিনিক রয়েছে, সব ডাক্তারবাবুরাই অ্যাটেন্ড করছেন ঘুরিয়ে ফিরিয়ে সব চেম্বার। আপনারা কিন্তু অবশ্যই
নাম লেখান, ইমিডিয়েট অ্যাপয়েন্টমেন্ট নিন। যার যে প্রবলেম থাকুক না কেন, আপনারা আয়ুর্বেদের ট্রিটমেন্ট পেতে চাইলে একদম চলে আসুন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে এবং এসে ট্রিটমেন্ট নিয়ে নিন। 9830235527 অথবা 37 আপনাদের জন্য হেল্পলাইন নাম্বার। ম্যাডাম, এর মানে ধরুন এই যে আপনি যেটা নিয়ে আলোচনা করছেন স্পন্ডাইলোলিস্থেসিস, এই রোগটা যদি প্রপারলি শুরুতে বা ট্রিটমেন্টটা যদি ঠিকমতো না হয়, কি কি ক্রিটিক্যাল স্টেজে আস্তে আস্তে মানে কি কি ফিল করে পেশেন্টরা তখন? দেখুন, খুব বেসিক একটা কথা, আপনার শিরদাঁড়ার যে হাড়গুলো রয়েছে সেটা একটা জায়গায় থাকা দরকার। সেটা যদি ওই জায়গা থেকে সরে যায় তাহলে আপনার বডি আস্তে আস্তে কিন্তু হয়তো সামনের দিকে ঝুঁকে যাবে বা পেছনের দিকে ঝুঁকে যাবে। একটা সিম্পল এক্সাম্পল, ধরুন একটা ট্রেন লাইনের ওপর দিয়ে চলতে হতে হঠাৎ করে ডিরেল হয়ে গেল, লাইন থেকে নেমে গেল, তো তখন সেটা কি হবে? অ্যাক্সিডেন্ট হবে। তো আপনি হয়তো তখন এরকম নয় যে আপনি এরকম যদি আলাদা হয়ে যে আপনি হট করে আপনি পড়ে যাবেন, সেটা হয়তো হবে না। আস্তে আস্তে কিন্তু সেটা আপনার বডিকে আরো ডিটোরেট করে দেবে। আস্তে আস্তে কিন্তু আপনি শয্যাশায়ীও হয়ে যেতে পারেন, একদম বেড রিডেন হয়ে যেতে পারেন, যে আপনি হয়তো উঠে বসতে পারছেন না বা দাঁড়াতে পারছেন না বা আপনি বডি মুভমেন্ট করতে পারছেন না, আপনি ঘাড় ঘোরাতে পারছেন না বা আপনি কোমর ঘোরাতে পারছেন না। এই প্রবলেমগুলো কিন্তু আপনার মধ্যে চলে আসতে পারে। তো এরকম যদি আপনার সমস্যা হয়, সেটা প্রথম থেকে আপনি চিকিৎসার কথা যদি আপনি চিন্তা ভাবনা করেন, তাহলে এতটা খারাপ হয়তো আপনার হবে না। অ্যাটলিস্ট আপনি হয়তো বিছানায় শুয়ে পড়বেন না বা আপনি মুভমেন্ট করতে পারছেন না, বসতে পারছেন না, এই সমস্যাগুলো হয়তো আপনার মধ্যে আসবে। বাহ, সুতরাং প্রপার ট্রিটমেন্ট দরকার। আপনি প্রথমেই যদি আসেন খুব তাড়াতাড়ি সুস্থ হবেন, আর যদি একটু দেরি করে আসেন একটু তো দেরি মানে সময় লাগবে, একটু সময় কিন্তু তখন ট্রিটমেন্টের ক্ষেত্রে লাগবে। অবশ্যই ব্যথা যন্ত্রণা থেকে বের হয়ে আসাটা খুব দরকার। হাড়ের যত্ন নিন। হাড় কিন্তু আমাদের, এই যে আজকাল অনেকে ক্যালসিয়াম খায় না ঠিক মতো, হ্যাঁ, তার থেকেও তো এই রোগগুলো বোধহয় বেশি হচ্ছে প্রপার ডায়েটের অভাবে। প্রপার ডায়েটের অভাবে, কারণ দেখুন আমাদের প্রত্যেকদিন খাদ্য তালিকার মধ্যে আপনার সব ভিটামিন, মিনারেলস, প্রোটিন, কার্বোহাইড্রেট সবকিছুর প্রয়োজন রয়েছে। আমরা এখন কিছুই খাচ্ছি না, কিন্তু এইদিকে আমরা আবার সাপ্লিমেন্ট নিচ্ছি। মাল্টিভিটামিন খাওয়া হলো, বা আপনার ধরুন জিঙ্ক ট্যাবলেট রয়েছে, বা আপনার ক্যালসিয়ামের ট্যাবলেট রয়েছে। তো আমি আলাদা আলাদা করে সাপ্লিমেন্ট খাওয়া থেকে বেটার যে আমার যে প্রত্যেক দিনের খাদ্য তালিকা তার মধ্যে যদি সবকটা জিনিস থাকে, তাহলে আলাদা করে আমাকে কোনো মেডিসিন বা সাপ্লিমেন্ট এগুলো খাওয়ার প্রয়োজন হবে না। এখন আপনি ক্যালসিয়াম যুক্ত খাবার আপনি খাচ্ছেন না, পরবর্তী একটা বয়সের পর আপনি প্রত্যেকদিন একটা করে ক্যালসিয়ামের ট্যাবলেট খাবেন, তো সেটাতে কোনো ধরনের কোনো লাভই হবে না। কারণ আপনি যত সাপ্লিমেন্ট, ট্যাবলেটস আপনি যাই খান, তার শুধুমাত্র 30% আমাদের বডি অ্যাবজর্ব করে, বাকি 70% কিন্তু আপনার স্টুলের সাথে বেরিয়ে যায়। তো আলটিমেটলি আপনিও বুঝতে পারছেন যে অর্ধেকও আপনার শরীরে কিন্তু কাজ করে না, তার থেকে বেশি কিন্তু আপনার স্টুলের সাথে বেরিয়ে যাচ্ছে। কিন্তু আপনি যে খাওয়া দাওয়া গুলোর মধ্যে যে ভিটামিন, মিনারেলস গুলো রয়েছে, তার ম্যাক্সিমাম পার্সেন্টেজ মানে 92% আপনার বডির মধ্যেই থাকে। কিছুটা যেটা শেষ ভাগ আমরা যেটাকে বলি, সেটা হয়তো আপনার স্টুলের সাথে মানে এক্সক্রিটের সাথে আপনার বেরিয়ে যেতে পারে, হুইচ ইজ নর্মাল। তার জন্য এখন থেকে একটু আপনি ক্যালসিয়াম রিচ খাবার খান বা ভিটামিন ডি সমৃদ্ধ খাবার আপনি খান। ভিটামিন ডি রিচ সোর্স হচ্ছে আমাদের সূর্য রশ্মি। গায়ে আপনি রোদ লাগান যাতে আপনার ভিটামিন ডি ডিফিসিয়েন্সি না হয়, তার থেকেও কিন্তু আপনার গা হাত ব্যথা, মাসেল পেইন অ্যান্ড স্ট্রেন, এই সমস্যাগুলো আপনার আসতে পারে। দুধের মধ্যে ক্যালসিয়াম রয়েছে, ছানায় রয়েছে, দইয়ে রয়েছে, পনিরে রয়েছে, এই জিনিসগুলো আপনি খেতে পারেন। খাদ্য তালিকার মধ্যে এগুলোকে অ্যাড করুন, তাহলে পরবর্তী সময়ে আপনাকে সাপ্লিমেন্ট বা মেডিসিনের উপরে থাকতে হবে না। বাহ, এবার একটু আমরা ইন্টারভিউ গুলো শোনাবো, আপনাদের বাইট গুলো দেখাবো। পেশেন্টরা কি বলছেন সেটাও তো জানা দরকার। আমরা তো জানি আমরা কিরকম মানুষ, কিভাবে উপকার পাচ্ছেন, কিন্তু আপনারা দর্শকরাও জানুন যে পেশেন্টরা আমাদের যারা চেম্বারে আসেন এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে, বিভিন্ন ক্লিনিকে, বিভিন্ন চেম্বারে, তারা কি বলছেন চলুন সেগুলো আমরা শুনি। তারপর আবার আমরা স্টুডিওতে ফিরবো। ম্যাডাম রয়েছেন, আপনারাও ফোনে আসবেন, বিভিন্ন রোগ ব্যাধি নিয়ে আলোচনা চলছে, চলবেও। নমস্কার ম্যাডাম, আপনার নাম বলবেন? আমার নাম প্রতিমা দিন্ডা। আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? বিছেতা। মেছেদা। আপনি আমাদের এখানে কতদিন থেকে চিকিৎসা করাচ্ছেন? এখন করাচ্ছি 5 মাস হয়েছে, কিন্তু প্রথমে মানে এলোপ্যাথি ডাক্তার অনেক দেখিয়েছে হাঁটুর জন্য, একদম মানে কম ছিল না। আচ্ছা, আপনার কিসের সমস্যা ছিল? আর হাঁটুর। আচ্ছা, এখানে চিকিৎসা যে করিয়েছেন আপনি, তারপরে পঞ্চকর্মা থেরাপি নিয়েছেন, তারপরে এখন আপনি কেমন আছেন? এখন অনেক ভালো আছি। মানে আগে চেয়ারে বসলে পাটা যখন উঠাতাম হাত ধরে উঠাতে হতো, কিন্তু এখন এমনি উঠে যায়, তখন টনটন করতো, বলা করে না। আচ্ছা, মানে আপনি স্যাটিসফাই আছেন আমাদের এখানে চিকিৎসা করিয়ে? অনেক অনেক অনেক। তাহলে আপনি খুশি আছেন এখানে এসে? একদম খুশি।
মানে ঠিক। আমি যে থেরাপি নিয়েছি আমার হাঁটু ব্যথার জন্য এসেছি, কিন্তু আমার একটু আধটু ঘাড়ে ব্যথা হতো, কোমরে, কিন্তু পঞ্চকর্ম নেওয়ার পরে সেগুলো আমার চলে গেছে মানে আপনার অনেকটাই ভালো হয়ে গেছে। অনেক। নমস্কার স্যার, আপনার নাম কি? নমস্কার, আমার নাম বিনোদ পাত্র। আচ্ছা, আপনি কোথায় থাকেন? আমি দাসপুর ব্লকেরই রাজনগর গ্রামে থাকি। আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদিক রিসার্চ সেন্টার কোন সেন্টারে চিকিৎসা করিয়েছেন? আমি মেচেদা সেন্টারে চিকিৎসা করেছি। আপনার রোগ কি ছিল স্যার? আমার ওই হাড়ের রোগ ছিল, অর্থাৎ আমার হাড়টা ভেঙে গিয়েছিল। আমি হোমিওপ্যাথিতে 2বার ওটি করেছিলাম, করার পর আমি ঠিকমতো সুস্থ হতে না পেরে আমি আয়ুর্বেদিক চিকিৎসায় এসেছিলাম। আচ্ছা, আপনি কতদিন হয়েছে আমাদের সেন্টারে এসে দেখাবেন? আমি 15 দিন চিকিৎসা ছিলাম আমি। আচ্ছা, আমাদের ওষুধ খাওয়ার পর, চিকিৎসার পর আপনি এখন কেমন আছেন? আমি এখনকার বলতে আমার একবার আমি মনে হচ্ছে যে আমি সম্পূর্ণভাবে সুস্থ হয়ে গেছি। আমার কোনো সমস্যা নেই বা কোনো অসুবিধাই মনে হচ্ছে না। আমি দ্বিতীয়বার চেক আপে এসে আমি এই ডাক্তারবাবুকে বললাম যে আমার কোনো সুস্থ হয়ে গেছি, কী করে হলো? আমি এইভাবে তাড়াতাড়ি করে যে সুস্থ হয়ে গেলাম, বা আমাকে ডাক্তার বললেন যে ঠিকই আছে, এখনও আপনাকে চিকিৎসা করতে। আমি তো ভাবতেই পারছি না যে এত তাড়াতাড়ি এত সুন্দরভাবে আমি এই চিকিৎসার সুস্থতা পাবো। এটা আমি খুব গর্বের বিষয় আমার। তাহলে আপনি খুশি আছেন এখানে আমি খুব দেখাবার পর? খুশি। নমস্কার ম্যাডাম, আপনার নাম কি? মিলিনা ঘোষ, আপনি কোথায় থাকেন? তমলুকি। আপনি আমাদের এনবিপি আয়ুর্বেদিক ইউনানিক সংস্থার কোন চেম্বারে দেখিয়েছেন? হ্যাঁ, মেচেদা। আচ্ছা, আপনার কিসের রোগ ছিল? আমার হাঁটু, পা, বাহু। আচ্ছা, এখানে আপনি কতদিন চিকিৎসা করিয়েছেন? 15 দিন। 15 দিন। আচ্ছা, চিকিৎসা করার পর, থেরাপি আর ওষুধ খাওয়ার পর আপনি এখন কেমন আছেন? এখন আমি ভালোই আছি, মানে আমার সমস্ত ব্যথাগুলো মোটামুটি কমে গেছে, আর হাঁটুর ব্যথাও আগের থেকে অনেকটাই কমে গেছে, সামান্য আছে। আপনি স্যাটিসফাই আছেন আমাদের চেম্বারে দেখিয়ে? হ্যাঁ। তাহলে আপনি খুশি আছেন? নমস্কার দিদি, আপনার কি নাম? আমার নাম দীপালি পাল, আচ্ছা, আপনি আমাদের এনবিপি ইউনানি আয়ুর্বেদার কোন চেম্বারে দেখিয়েছেন? বিষ্ণুপুর আমতলা ছিল। আমতলা চেম্বারে দেখিয়েছেন। আপনি কোন রোগের জন্য দেখিয়েছেন? এই সুগারের জন্য দেখি। আচ্ছা, আপনি কত মাস দিয়ে দেখাচ্ছেন? 5 মাস, 5 মাস। জানুয়ারি থেকে দেখাচ্ছি। জানুয়ারি থেকে দেখাচ্ছেন। আচ্ছা, 5 মাস দেখাবার পর আপনি যে ওষুধ খাচ্ছেন, আপনি কিরকমে ট্রিটমেন্ট পেয়েছেন? আমি খুব ভালোই ট্রিটমেন্ট পেয়েছি, সম্পূর্ণ সুস্থ আমি। সম্পূর্ণ সুস্থ আছেন। তাহলে আপনি স্যাটিসফাই আর খুশি আছেন আমাদের চেম্বারে দেখে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। স্যার, আপনি কোত্থেকে এসেছেন? আমি এসেছি সোদপুর পানিহাটি থেকে। আচ্ছা, আপনার নাম? আমার নাম সুধীর সরকেল। আচ্ছা, আপনার পেশেন্ট কে? আমার পেশেন্ট আমার মিসেস বন্দনা সরকেল। আচ্ছা, উনি কি সমস্যা নিয়ে এসেছিলেন? ওনার গ্যাস অম্বল আচ্ছা, আর থাইরয়েড। থাইরয়েডের সমস্যা ছিল। হ্যাঁ। আচ্ছা, কি কষ্ট হতো ওনার? ওনার গ্যাস অম্বল হতো এবং থাইরয়েডের থেকে সমস্যা নানা রকম প্রবলেম হতো। আচ্ছা, থাইরয়েডের সমস্যা ছিল বলে বিভিন্ন ধরনের সমস্যা দেখা হ্যাঁ। দিয়েছিল। আচ্ছা, তারপরে এখন সেটা মোটামুটি মানে 30-35 বছর ধরে। 30-35 বছরের পুরনো সমস্যা। হ্যাঁ। দুটো সমস্যা বললেন, একটা হচ্ছে গ্যাস অম্বল আর একটা হচ্ছে থাইরয়েডের সমস্যা। হ্যাঁ। আচ্ছা, আপনি আগে তো নিশ্চয়ই কোনো ট্রিটমেন্ট করিয়েছেন? হ্যাঁ, অ্যালোপ্যাথি দেখিয়েছি, কিচ্ছু হয়নি। আচ্ছা, যেরকম তেমনই ছিল আর কি, হ্যাঁ। সমস্যার সমাধান হয়। কিচ্ছু হয়নি। ওই আচ্ছা। মানে ওই 2-4 দিন বন্ধ ছিল, হুম। তারপরে আবার হয়েছে। আবার হয়েছে, মানে ওষুধটা ছাড়তে পারেননি তখন? না। আচ্ছা, তারপর আমাদের এনবিপিতে এসে ট্রিটমেন্ট চালু করেছে? হ্যাঁ, আমি দেখলাম যে আমি বিনোদ শর্মাকে দেখলাম। আচ্ছা। শর্মাকে দেখলাম যে আমি ডিসিশন নিলাম যে আমি আয়ুর্বেদিকে আসবো। আচ্ছা, বেশ। আচ্ছা, তারপর এখানে ট্রিটমেন্ট করার পর আজকের দিনে উনি কেমন আছেন? আজকের দিনে উনি ভালো আছেন। আচ্ছা, এখন কষ্টগুলো? এখন কষ্ট করলে মোটামুটি সেরকম আপাতত নেই। হ্যাঁ, গ্যাস অম্বল সব ঠিক হয়ে গেছে? ঠিক আছে, আজকে ওটার জন্য একটু গ্যাসটার জন্য ট্যাবলেট খাচ্ছে। হ্যাঁ, হ্যাঁ। কিন্তু আগের থেকে? আর আগে তো ভালো আছে। আচ্ছা, আর যেটা থাইরয়েডের সমস্যাটা ছিল সেটা? আপাতত ভালো আছে। বাহ। আচ্ছা, এখন আপনি দর্শকদের জন্য কি বলতে চাইবেন? দর্শকদের জন্য বলতে চাই যে এটাই, যাদের সামর্থ্য আছে, তারা আয়ুর্বেদিকে এনবিবিতে আসুন। হ্যাঁ, যদি রোগ দেখেন তাহলে পয়সা দেখলে চলবে না, আর পয়সা দেখলে রোগ দেখলে চলবে না। আচ্ছা, বাহ, একটা ভালো কথা বললেন যে দেখুন, রোগের সাথে কোনো কম্প্রোমাইজ করা যাবে না। মানুষের টাকা তখনই কাজে আসবে যদি তার প্রাণ থাকে। হ্যাঁ, ঠিক আছে। আমি একদিন অ্যালোপ্যাথি দেখিয়েছি, হ্যাঁ। আমার টাকাও গেছে, হ্যাঁ পেশেন্টও সারিনি, এবং মানে উল্টে আমার মানে ক্ষতি হয়ে গেছে। হ্যাঁ,
হ্যাঁ আচ্ছা, আপনি এখন স্যাটিসফাইড তো আপনার মিসেসকে দেখিয়ে? হ্যাঁ স্যাটিসফাইড। ওকে, থ্যাংক ইউ স্যার, আপনাকে অনেক ধন্যবাদ। ওকে, থ্যাংক ইউ। ওকে, নমস্কার স্যার, আপনার নাম? বিপ্লব মন্ডল, আচ্ছা, আপনি কোত্থেকে এসেছেন? বসিরহাট থেকে। বসিরহাট থেকে। আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? কিডনি সমস্যা, কিডনিতে পাথর। কিডনিতে পাথর। আচ্ছা, কিডনিতে পাথর হয়েছে, এর এখানে আসার আগে কি কোনো চিকিৎসা করেছিলেন? চোখের চিকিৎসা করেছিলাম, আচ্ছা, তাতে রেজাল্ট রেজাল্ট পাইনি, মানে একই ছিল? একই ছিল। আর কিডনিতে পাথর থাকাকালীন কি সমস্যা হতো আপনার? ব্যথা, ব্যথা হতো, ব্যথা খুব হতো। ব্যথা হতো। ব্যথা হতো। পেচ্ছাপ করতে? পেচ্ছাপ ঠিক ছিল, এমনি পেচ্ছাপ ব্যথাটা ঠিক হতো? আছে, হ্যাঁ। ব্যথা হতো। আচ্ছা, এবার আপনি আমাদের এনবিপিতে এসে যে ট্রিটমেন্ট করলেন খুব ভালো। তাতে খুব রেজাল্ট result পেয়েছেন? হ্যাঁ, result তো পেয়েছি। পাথরটা কি এখন বেরিয়ে গেছে? হ্যাঁ, বেরিয়ে গেছে। আচ্ছা, কতদিন ওষুধ খেয়েছেন? 45 দিন পেয়েছি, 45 দিনে আপনার পাথরটা বেরিয়ে গেছে। কিডনি থেকে পাথর বেরিয়ে গেছে। আচ্ছা, আপনি বলছিলেন পাথরটা আপনার সাথে আছে, দেখালে ভালো হয়, দর্শকরা এটা দেখলে বুঝতে পারবে। দেখুন, এরকম একটা পাথর আমাদের পেশেন্ট, উনি ট্রিটমেন্ট করেছে 45 দিন, আমাদের ওষুধ খেয়েছে এনবিপিতে এসে, এবং ওনার পাথর কিন্তু পেচ্ছাপের মাধ্যমে বেরিয়েও গেছে। ঠিক আছে, জাস্ট 45 ডেজ। এরকম রেজাল্ট কিন্তু আমরা দেখতে পাই আমাদের এনবিপি ট্রিটমেন্টে। আপনাকে অশেষ ধন্যবাদ এটা বলার জন্য আর দেখানোর জন্য যে পাথরটা নিয়ে এসেছেন। আরেকটা কথা বলবো, আপনি যারা এই প্রোগ্রামগুলো দেখবে, আপনার টিভিতে এই প্রোগ্রামগুলো দেখবে, তাদের জন্য কিছু বলতে চাইবেন? দেখুক, খুব ভালো লাগবে। না, মানে ট্রিটমেন্ট সম্বন্ধে কিছু বলতে চাইবেন? ট্রিটমেন্ট সম্বন্ধে কি, ট্রিটমেন্টটা করলে খুব ভালো হবে, উপকার পাবে, উপকার পাবে। উপকার পাবে। অশেষ ধন্যবাদ আপনাকে। ম্যাডাম, আপনার নাম কি? আমার নাম অসীমা চৌধুরী। কোথা থেকে এসেছেন আপনি? আমি নাগের বাজার থেকে এসেছি। নাগের বাজার থেকে। হ্যাঁ। আচ্ছা, আপনি কি সমস্যা নিয়ে এনবিপিতে এসেছিলেন? আমি এসেছিলাম, আমার সুগারের সমস্যা ছিল, ব্যথা ছিল, এইসব নিয়ে সমস্যাগুলো নিয়ে এসেছিলাম। আচ্ছা, আপনি কি যখন এসেছিলেন তখন কোনো ওষুধ খেতেন? না, আয়ুর্বেদিক ওষুধ আমি খাইনি, অ্যালোপ্যাথিক খেয়েছিলাম আগে। অ্যালোপ্যাথিক তখন খেয়েছি। অ্যালোপ্যাথি ওষুধ খেতেন? হ্যাঁ, হ্যাঁ। আচ্ছা, তো তাতে কি কোনো ভালো ফল পেয়েছিলেন আপনি? দেখুন, আমি বেটার ফল পাওয়ার জন্য এখানে এসছেন আপনি আমাদের এনবিপিতে এসছেন হ্যাঁ। একটা পার্মানেন্ট সলিউশনের জন্য। Yes. আচ্ছা, আপনি তারপরে আমাদের এখানে ট্রিটমেন্টে চালু করেছেন। হ্যাঁ, হ্যাঁ। করার পর আজকের দিনে দাঁড়িয়ে আপনি কেমন আছেন? আজকের দিনে দাঁড়িয়ে আমি সুগারের ওষুধ খাচ্ছি না। সুগারের কোনো ওষুধ খাচ্ছেন না? না, সুগারের আচ্ছা। ওষুধ খাচ্ছি না। আর? তারপরে ব্যথার ওষুধ আমি বলতে গেলে বন্ধ করে দিয়েছি প্রায়। কোনো পেন কিলার বা কোনো ওষুধ খেতে না, হচ্ছে না এখন? আপাতত আমার কিছু খেতে হচ্ছে না। তাহলে আপনার যে সমস্যা নিয়ে এসেছিলেন সেটা সম্পূর্ণভাবে এখন ঠিক হয়ে গেছে? হ্যাঁ, মনে করছি। আচ্ছা, আপনি এতে খুশি তো? অবশ্যই। আচ্ছা, এখন আপনি চলে ফিরে বেড়াতে পারছেন, যেখানে আপনার ইচ্ছে মতো যেতে পারছেন? হ্যাঁ, যাচ্ছি তো যাচ্ছি। আচ্ছা, কোনো কষ্ট হচ্ছে না? হ্যাঁ। আচ্ছা, আমি বয়স তো একটা কম না। একদম, তবে আপনাকে আমি একটা রিকোয়েস্ট করব যে যে দর্শকরা দেখছে আপনার প্রোগ্রামটা, তাদের জন্য কিছু কি মেসেজ দেবেন? শুনুন, আমার দিক থেকে আমি বলবো যে আমি তো ফুললি স্যাটিসফাইড। এখন আপনারা যদি আপনারা নিজেদের বেটার কিছু মানে আশা করেন, তাহলে অবশ্যই আপনার একবার এনবিপি ভিজিট করুন। থ্যাংক ইউ ম্যাডাম, আপনাকে অশেষ ধন্যবাদ। ফিরে এলাম আমরা। দেখলেন তো কত রকম পেশেন্টদের কত রকম মতামত, সেগুলো শোনালাম, বাইটগুলো শোনাতে হয়, তাই একটুখানি শুনিয়ে নিলাম। আবার আমরা চলে এসেছি স্টুডিওতে, আপনারাও ফোনে আসতে পারেন, আরো কিছুক্ষণ আছি আমরা ব্যথা যন্ত্রণা নিয়ে তো আলোচনা করছিলাম। মেইনলি আজকে আমরা স্পন্ডাইলোলিস্থেসিস নিয়ে আলোচনা শুনলাম, ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য আছেন। এবার একটু কিডনি প্রবলেমগুলো নিয়ে আলোচনা করব। কিডনি স্টোন একটা কমন কিন্তু রোগ। কিডনিতে স্টোন হওয়া, অনেকে অপারেশনে খুব ভয় পান, যে বাপরে বাপ অপারেশন করতে হবে, এটা শুনলেই অনেকে একটু ঘাবড়ে টাবড়ে চান যে মেডিসিনে যদি এটা ঠিক হয়। তো আজকে তো আমরা পেয়েছি যখন ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্যকে, আর আয়ুর্বেদ নিয়ে আলোচনা হচ্ছে, এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের প্রোগ্রাম। তো আমরা কিডনি স্টোন নিয়ে প্রথমে একটু আলোচনা করে নিই। ম্যাডাম, কিডনি স্টোন কি এটা কিওর হয় আয়ুর্বেদে? একদম হতে পারে। দেখুন, কিডনি স্টোন কেন, যেখানে আমরা গল ব্লাডার স্টোনের পেশেন্টকে আমরা ঠিক করতে পারছি, সেখানে কিডনি স্টোন তো আমাদের কাছে কোনো ব্যাপারই নেই। কারণ আপনার কিডনি স্টোন, রেনাল স্টোনের আপনার বের হওয়ার একটা রাস্তা রয়েছে। যদি সেটা আপনার এক্স্যাক্টলি কোথায় রয়েছে সেটা আগে আপনাকে জানতে হবে, কারণ সেটা আপনার ইউরেটারে থাকতে পারে, সেটা আপনার কিডনিতেও থাকতে পারে। এক্স্যাক্টলি কোথায় পজিশন আগে সেটা জানতে হবে। আর সেটা বের হওয়ারও রাস্তা রয়েছে, সাইজ কতটা রয়েছে সেটা ম্যাটার করে। যদি অনেক বড় সাইজ থাকে তাহলে
আগে সেটাকে ব্রেকডাউন করতে হবে, তারপর সেটা আপনার ইউরিনের সাথে বেরোবে। যদি ছোট সাইজের হয় সেটা আপনি যদি পর্যাপ্ত পরিমাণ জল পান করেন প্লাস মেডিকেশনটা যদি আপনার ঠিকঠাকভাবে যদি নেওয়া হয় তাহলেও কিন্তু আপনার সেই রেনাল স্টোন আপনার বেরিয়ে যেতে পারে। এবার আপনার কিডনি স্টোন আপনার মধ্যে রয়েছে কি নেই সেটা আপনি কি করে বুঝবেন? তার জন্য কিন্তু প্রথমত আপনার অনেকেই রয়েছে যারা জল খুব কম খায় সারাদিনে। আপনার ধরুন একটা প্রাপ্তবয়স্ক শরীরে আপনার 3 লিটারের মতো জলের আপনার প্রয়োজন রয়েছে। এবার আপনি যদি 3 লিটার জল যদি আপনি প্রত্যেকদিন যদি আপনি না পান করেন তাহলে কিন্তু আপনার সেটা পরবর্তী সময়ে একটা রেনাল স্টোনের সৃষ্টি করতে পারে। আমাদের কিডনি আমাদের পিঠের ঠিক এরকম পেছনের দিকটায় রয়েছে, দুটো কিডনি রয়েছে আমাদের। হয়তো আপনি ফিল করবেন যে আপনার মাঝে মাঝে ওই জায়গায় একটা খোঁচা দেওয়ার মতো ব্যথা হচ্ছে, বা আপনার ইউরিন করার সময় আপনার একটু ব্যথা হচ্ছে। যদি এরকম আপনার ফিল হয় অবশ্যই আমি বলবো যে একটা আপনার পেটের ছবি করান, ইউএসজি করান, সেখান থেকে আপনার চলে আসবে যে আপনার কিডনিতে কোনো ধরনের স্টোন রয়েছে কিনা। যদি থাকে তার চিকিৎসা অবশ্যই রয়েছে, এটা নিয়ে আপনার নিশ্চিন্ত থাকতে পারেন, কারণ এটা এরকম কোনো বড় ব্যাপার নেই যে এটার জন্য আপনাকে কাটাছেঁড়া করতে হবে বা অন্য কিছু করতে হবে। তার চিকিৎসা অবশ্যই রয়েছে শুধুমাত্র মেডিসিনের মাধ্যমে। বাহ, কিডনির প্রবলেমগুলো কিন্তু সবাই একটু ঘাবড়ে যান, অনেক ক্ষেত্রে দেখা যায় ডায়ালিসিস নিতে হচ্ছে। তো সেই পর্যায়ে যাওয়ার আগেই অল্প ছোটখাটো ব্যাপার থাকতে থাকতেই আমার মনে হয় আয়ুর্বেদ ট্রিটমেন্টের আন্ডারে চলে আসুন। কিডনি স্টোন তো সুন্দরভাবে কিওর হচ্ছে, গলব্লাডার স্টোন যেমন ম্যাডাম কথা প্রসঙ্গে বলেই দিলেন, অনেকে কিন্তু গলব্লাডার স্টোনও উইদাউট অপারেশন আয়ুর্বেদে ট্রিটমেন্ট নিয়ে অবশ্যই কিন্তু কিওর হয়েছেন। এটাই তো দরকার। আমরা অনেকেই কাটা ছেঁড়া এগুলো একটু ভয় পাই, রক্তপাত, তার থেকে যদি সুন্দরভাবে মেডিসিনে কিন্তু আমাদের যদি এটা নির্মূল করা যায়, আপনারা অবশ্যই কিন্তু ভালো থাকতে পারেন, সুস্থ থাকতে পারেন। সবার জন্য আপনারা অবশ্যই কিন্তু ট্রিটমেন্ট যারা নেবেন, আমি বারবার বলছি হেল্পলাইন নাম্বার রয়েছে, হেল্পলাইন নাম্বারে আপনারা কথা বলুন 9830235527 অথবা 37, 9830235527 অথবা 37, এই নাম্বারে আপনারা কথা বলে নিন। আর ম্যাডাম, আর কি কি কিডনির রোগ মূলত দেখা যায় এবং পেশেন্টরা আসছেন একটু বলুন। কিডনির দেখুন অনেক ধরনের সমস্যা রয়েছে, তার মধ্যে সবচেয়ে বেশি আমরা যে পেশেন্টটা পাই বা সবচেয়ে বেশি যে সমস্যাটায় আজকাল লোক কষ্ট পাচ্ছেন সেটা হচ্ছে আপনার ক্রনিক কিডনি ডিজিজ বা সিকেডি, যেখানে আপনার ক্রিয়েটিনিনের মাত্রা অনেকটা আপনার শরীরের মধ্যে বেড়ে যায়, হিমোগ্লোবিনের মাত্রা কমে যায়। আর শুধুমাত্র এইটাই নয়, কিডনির আরো অন্যান্য সমস্যা রয়েছে, যেমন আপনার কিডনির যে আমাদের যে কোষ বা সেল যেগুলো রয়েছে সেগুলো যদি নষ্ট হতে থাকে, আপনার নেফ্রোলিথিয়াসিস রয়েছে, আপনার নেফ্রাইটিস রয়েছে, গ্লোমেরোনেফ্রোপ্যাথি রয়েছে, এরকম অন্যান্য অনেক সমস্যা রয়েছে। একটা মাত্র কিডনিতে যে আপনার শুধু স্টোন হবে বা আপনার ক্রিয়েটিনের মাত্রা বেড়ে যাবে এরকম নয়, কিডনির অনেক এরকম সমস্যা রয়েছে। আর শুধুমাত্র আপনার কিডনিতে এই প্রবলেমসগুলোর জন্য আপনার আরো অন্যান্য সমস্যাও কিন্তু আপনার শুরু হতে পারে। স্পেশালি আমরা সিকেডি নিয়ে যদি একটু কথা বলি, যেটা ক্রনিক কিডনি ডিজিজ, যার পেশেন্ট আমরা সবচেয়ে বেশি পাই আর যার পেশেন্ট এখন প্রচুর রয়েছে। প্রত্যেকেই এটা ভাবে যে আপনার যদি ক্রিয়েটিনিন শরীরে বেড়ে যাচ্ছে, একটা লিমিট পর্যন্ত প্রথমত তো কেউ ট্রিটমেন্টই দিচ্ছে না তার জন্য, তারপর যখন আরেকটা লিমিটে চলে যাচ্ছে তখন সোজা ডায়ালিসিসের কথা এখানে চলে আসছে। ডায়ালিসিসের আগেও যে আপনার এটা ঠিক হতে পারে সেটা কিন্তু এখন অনেকেই গ্রাহ্য করছে না। আমাদের কাছে এরকম পেশেন্ট আছে যাদের রিপোর্টসের মধ্যে 1.18 রয়েছে ক্রিয়েটিনিন বা 2 ক্রিয়েটিনিন রয়েছে। তো আমরা যখন জানতে চাই যে আপনি এই ট্রিটমেন্ট করছেন, সবাই বলে যে না, আর আমাকে তো ডাক্তারবাবু বলেছেন এর কোনো ট্রিটমেন্টের প্রয়োজন নেই, পরে বাড়লে দেখা যাবে। পরে বাড়লে আপনি আর কি দেখবেন? পরে বাড়লে সোজা আপনি ডায়ালিসিসেরটাই দেখবেন, আর কিছু আপনার দেখা নেই। কারণ আমার এরকমও একজন পেশেন্ট রয়েছে যার একটা সময়ে ক্রিয়েটিনিন ছিল 2 পয়েন্ট সামথিং, এক মাসের মধ্যে সেটা বেড়ে 2 থেকে 5 অবধি চলে গেছে। খুব কম বয়সের একটি ছেলে রয়েছে আমার পেশেন্ট দুর্গাপুরে, তো তার 2 থেকে 5 হয়ে গেল এক মাসের মধ্যে। কতটা তাড়াতাড়ি সেটা বেড়ে গেছে! আমার কাছে যখন এসে তখন তার ক্রিয়েটিনিনের মাত্রা 8, এক মাসে আমার কাছে চিকিৎসা করেছে, 8 থেকে সেটা 7 হয়েছে। এক মাসে এইটুকু তো কমেছে। আমি বলছি না যে সেটা 8 রয়েছে, আমি 8 মাসে 8 থেকে কমিয়ে আমি নিতে পারবো, হয়তো একটু সময়ও লাগতে পারে, কিন্তু সেটা ঠিক হওয়ার জায়গা অবশ্যই রয়েছে। যাদের রেগুলার প্রেশার আর সুগারের মেডিসিন চলছে তাদের ক্ষেত্রে বলবো যে একটু আপনাদের আলাদা করে নিজেকে নিয়ে একটু কনসাস হতে হবে। কারণ আমরা প্রত্যেকেই এখন জানি যে আপনি যদি লং টাইম আপনার সুগার প্রেশারের সমস্যা থাকে বা আপনি যদি অনেক দিন ধরে সুগার প্রেশারের মেডিসিন খান, এটা কিন্তু পরবর্তী সময়কে শুধুমাত্র আপনার
আপনার কিডনি নয়, আপনার অন্যান্য যে আপনার অর্গানগুলো রয়েছে সেগুলোর মধ্যে কিন্তু এফেক্ট ফেলতে পারে। আপনার চোখ, আপনার স্কিন, আপনার নার্ভ, এই জিনিসগুলোকে কিন্তু আস্তে আস্তে নষ্ট করে দিতে পারে। তো একটু আপনাকে প্রথম থেকে এটা নিয়ে একটু সচেতন থাকতে হবে। যাদের প্রেশার সুগারের সমস্যা রয়েছে আমি আপনাদের ক্ষেত্রে বলবো চেষ্টা করুন প্রত্যেক 3 মাস অন্তর অন্তর আপনার একটু কিডনির পরীক্ষা করার। তার জন্য রক্ত পরীক্ষা রয়েছে, আপনি ইউরিয়া, ক্রিয়েটিনিন, হিমোগ্লোবিন এই পরীক্ষাগুলো করুন। আর একটা ইউএসজি আপনি করে দেখতে পারেন যে আপনার আরো অন্যান্য কোনো ধরনের চেঞ্জেস বা প্রবলেমস কিছু আসছে কিনা। যাদের এরকম কোনো সমস্যা নেই তাদের ক্ষেত্রে আমি বলবো অ্যাটলিস্ট 6 মাস অন্তর একবার আপনার একটু ইউরিয়া, ক্রিয়েটিনের রিপোর্টটা একবার করাবেন। কিডনিটা আপনার কেমন রয়েছে সেটা দেখা কিন্তু খুবই প্রয়োজন আছে। ঠিক, একটা ফোন আছে, দেখে আবার আমরা আলোচনা আসবো। কে আছেন বলুন ফোনে? হ্যালো, হ্যাঁ বলুন। আমি বলছি কি, আমি অ্যালার্জির জন্য বলতাম। নমস্কার। হ্যাঁ নমস্কার, কোথা থেকে বলছেন? আমি সোদপুর থেকে বলছি। সোদপুর, আচ্ছা বলুন বলুন। আমি তো অনেকদিন ধরে, আমার তো 5-6 মাস হলো অ্যালার্জি, অনেক অ্যালার্জির ওষুধ খেয়েছি কিন্তু অ্যালার্জি কিছুতেই কমছে না। গায়ের মধ্যে এরকম চাকা চাকা লাল লাল হয়ে যাচ্ছে। আচ্ছা, সেটা কি কোনো খাবার থেকে হচ্ছে সেটা লক্ষ্য করেছেন যে এই খাবারটা খেলে আমার এরকম সমস্যা হচ্ছে? আমি যা খাই না কেন রেগুলারই হচ্ছে এটা। আচ্ছা, তো তার কোনো পরীক্ষা করিয়েছেন আপনি বা কোনো চিকিৎসা চলছে আপনার? না, আমি পরীক্ষা করেছিলাম, রিপোর্ট ভালোই ছিল। রিপোর্ট ভালো ছিল, আপনি কোনো চিকিৎসা করছেন এর? আমি এমনি হাসপাতালে দেখাচ্ছি। আচ্ছা, তো আপনার অ্যালার্জি রিপোর্ট করা হয়েছে, আইজি আপনার কত রয়েছে তাহলে? সেটা তো বলেননি। সেটা বলেনি মানে অ্যালার্জির পরীক্ষা করা হয়েছিল তো? সেটা তো বলেননি। মানে করাননি বলে। অ্যালার্জির পরীক্ষা আপনি করিয়েছেন কি করাননি? করিয়েছেন। তো আপনার আইজি লেভেল কত আপনি সেটা জানেন না, তাই তো? না না না। বেশ, আপনি এবার শুনতে থাকুন, আমি আপনাকে বলে দিচ্ছি। করেছি। উনি টিভিতে শুনছেন, হ্যাঁ, তার জন্য হ্যাঁ, বারে টিভিতে বারে প্রবলেম শুনছেন। হচ্ছে। আপনি ফোনটা রেখে আপনি এবার শুনুন, টিভিতে বলে দিচ্ছেন ম্যাডাম, আপনি শুনুন ফোন রেখে টিভিতে। প্রথমত দেখুন আপনার যেটা করার প্রয়োজন রয়েছে, আগে আপনাকে একটা আইজি রিপোর্ট করতে হবে, যেটা একটা রক্ত পরীক্ষা। যদি হয়ে গিয়ে থাকে খুব ভালো কথা, কিন্তু যদি না হয়ে থাকে আগে আপনি দেখুন আপনার কি কি পরীক্ষা হয়েছে। যদি না হয়ে থাকে আগে আপনাকে একটা পরীক্ষা করতে হবে, সেটা একটা আইজিই টেস্ট রয়েছে, সেটা একটা রক্ত পরীক্ষা রয়েছে। আগে আপনি আপনার আইজি টেস্ট করান, তারপর আপনার সেই রিপোর্টটা কতটা কি রয়েছে সেটা আমাদের দেখার প্রয়োজন রয়েছে। আপনি বলছেন আপনার গা হাত পা চুলকাচ্ছে, আপনার র্যাশ হয়ে যাচ্ছে বা লাল লাল চাকা চাকা মতো হয়ে যাচ্ছে। প্রথমত বলবো যে নখ আপনি একদমই লাগাবেন না ওখানে। যদি সম্ভব হয় সপ্তাহে একদিন নিম পাতা সেদ্ধ করে ওই জলটা দিয়ে আপনি একটু চান করুন। সামান্য পরিমাণ কাঁচা হলুদ প্রত্যেকদিন সকালবেলা আপনি খেতে পারেন। আর একটু বলবো রিপোর্টটা আপনি একটু করান, নয়তো আপনি কিন্তু এরকম ভাবে ব্যতিব্যস্তই হয়ে থাকবেন। আর আপনাকে দ্বিতীয়বার আমি জিজ্ঞেস করলে আপনি বলতে পারবেন না যে আদৌ আপনার অ্যালার্জির পরীক্ষা হলো কি হলো না, বা হলে সেটা কত রয়েছে সেটা আপনি জানতে পারবেন না। আপনি আর যদি ভালোভাবে রিপোর্টগুলো নিয়ে যদি আসতে পারে একবার, হ্যাঁ, আপনার যা প্রেসক্রিপশন শোভাবাজারে, রিপোর্টস যাই রয়েছে হ্যাঁ, সেগুলো একবার নিয়ে এসে আমাদের চেম্বারে একবার দেখা করুন। তারপর আর কি করতে হবে, আপনি কি খাবেন কি খাবেন না, কিভাবে ভালো থাকবেন সবটাই আমরা আপনাকে বলবো। সোদপুর থাকেন, নয় মধ্যমগ্রাম, নয় আপনি শোভাবাজার, যেটা কাছে হবে একবার এসে দেখান রিপোর্টগুলো নিয়ে। যিনি ফোন করলেন অ্যালার্জি, প্রচন্ড চুলকাচ্ছে, ইরিটেশন হচ্ছে স্কিনে, আপনি একটু দেখিয়ে নিন কিন্তু চেম্বারে এসে। হেল্পলাইন নাম্বারটায় ফোন করে নিন এক্ষুনি একবার। কে আছেন বলুন? হ্যালো, নমস্কার, আমি কল্যাণী থেকে বলছি। কল্যাণী থেকে, আচ্ছা বলুন। আমার অল্প একটু ঠান্ডা লাগলে নাকের জল পরে হাসি হতেই থাকে। আচ্ছা, কোল্ড অ্যালার্জি। আচ্ছা, এটা কি আপনার শুধু শীতকালে হয় না বর্ষাকালেও হয়? সব সময়, গরমের দিনে হয়, ঠান্ডার সময় হয়। আচ্ছা, কতদিন ধরে এই সমস্যাটা হচ্ছে আপনার? এই তো 6 মাস থেকে। তার কোনো চিকিৎসা কিছু করাচ্ছেন আপনি এখন? চিকিৎসা কিছু করেনি, এইবারে ওষুধ খাই কিন্তু তাতে কমে না। আচ্ছা, তো আপনার কি কোনো পরীক্ষা কিছু করা হয়েছে? না, কিছুই করা হয়নি। বেশ, দেখুন আমি প্রথমত আপনাকেও বলবো যে আপনি 6 মাস ধরে আপনি একটা চিকিৎসা করছেন বা আপনি 6 মাস ধরে এই সমস্যাটায় ভুগছেন, তো একটু তো আগে আপনাকে একটু রিপোর্ট করতে হবে। কারণ আপনার যেটা রানিং নোজ, আপনার যেটা বলছেন যে নাক দিয়ে জল পড়া বা হাঁচি হওয়া যেটা আপনার হচ্ছে, সেটা অবশ্যই আপনার কোল্ড অ্যালার্জি রয়েছে। অ্যালার্জি লেভেল আগে আপনাকে জানতে হবে। অ্যালার্জি লেভেল আপনি না জেনে আপনি যদি চিকিৎসা করান,
যদি সেই লেভেলটাকে আপনি নাই কমাতে পারলেন তাহলে কিন্তু এই জিনিসগুলো আপনার কোনোদিনও ঠিক হবে না। আপনি যত জায়গায় দেখিয়ে নিন, যত ওষুধ আপনি খেয়ে নিন, কোনোদিনও কিন্তু ঠিক হবে না। একটু আপনাকে বলবো যে কাইন্ডলি আপনি একটু আপনার একটা রক্ত পরীক্ষা করুন, একটা ব্লাড টেস্ট যেটা IgE টেস্ট রয়েছে, তার থেকে আপনার শরীরের মধ্যে অ্যালার্জি লেভেল কতটা রয়েছে সেটা আমরা জানতে পারবো। আপাতত আপনি যেটা করতে পারেন, প্রত্যেকদিন সকালবেলা 6-7টার মতো তুলসী পাতা একটু চিবিয়ে খান, গরম জলের একটু ভাপ নিন, একটা বাটির মধ্যে একটু গরম জল করুন, তাতে একটা কর্পূর দিন, দিয়ে ওই জলটার ভাপটা আপনি নিন, সেটা আপনি নাক দিয়েও নেবেন, মুখ দিয়েও নেবেন, অনেকটা আপনি রিলিফ পাবেন। কিন্তু এটা কিন্তু আপনার এরকম নয় যে এটা আপনার ট্রিটমেন্ট হয়ে গেল, এটা আপনার রিলিফের জন্য আমি বললাম। কারণ আপনার যদি কন্টিনিউ এরকম নাক থেকে জল পড়তে থাকে, হাঁচি হতে থাকে, এটা একটা ইরিটেশনের ব্যাপার। সারাদিন আপনি যে কাজকর্ম করবেন তার মধ্যে একটা ইরিটেশন থাকবে আপনার, এর জন্য একটুখানি চিকিৎসার প্রয়োজন রয়েছে। একটু সিরিয়াস হয়ে বলবো চিকিৎসাটা করান, ঠিক হয়ে যাবে, এটা নিয়ে এত আপনাকে চিন্তা করতে হবে না, কিন্তু একটু চিকিৎসাটা কিন্তু করতে হবে, সারিয়ে নেওয়াটাই ভালো, একদম নির্মূল হয়ে যায়। আপনি একটু হেল্পলাইনে ফোন করুন, আপনি কাছে কৃষ্ণনগর চেম্বার আছে, মধ্যমগ্রাম আছে, কলকাতায় তো অনেকগুলো চেম্বার, হ্যাঁ, আপনি একটু হেল্পলাইনে এক্ষুনি ফোন করুন, বলে দেবে এক্ষুনি কোথায় আপনি মানে আসতে পারেন কাছাকাছি। হ্যাঁ, গরম জলের মধ্যে কর্পূর দিয়ে সেই জলটার ভাপটা আপনি নেবেন, তার যে ধোঁয়াটা উঠছে সেটা আপনি ইনহেল করবেন, ঠিক আছে? ঠিক আছে, ধন্যবাদ ফোন করার জন্য। ম্যাডাম যতটা সম্ভব বলেও দেন, তুলসী পাতাটাও বলে দিলেন এবং ভাবটা নিতে হবে। তারপরেও আমি বলবো হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, টিভির পর্দায় আছে। অবশ্যই আয়ুর্বেদ ট্রিটমেন্ট করলে এটা মানে তা নাহলে বারবার হবে প্রত্যেক 6 মাস অন্তর অন্তর, এটা খুব মানে একটা খারাপ ব্যাপার, ইরিটেটিং ব্যাপার। এই কোল্ড অ্যালার্জি, হাঁচি হচ্ছে বলছেন বারবার, সারিয়ে নিন জায়গাটা। 9830235527 অথবা 37-এ ফোন করে নিন। সর্বত্র চেম্বার, হেল্পলাইনে ফোন করলে আপনার বাড়ির কাছে কোনটি হবে, কবে আসতে হবে, কখন আসতে হবে, সবটাই বলে দেওয়া হবে হেল্পলাইন নাম্বার থেকে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারের ক্লিনিকগুলি, চেম্বারগুলি আপনাদের সাহায্যার্থে রয়েছে। আপনারা আসুন, এবং বহু পেশেন্ট আসেন, ইন্টারভিউও শোনায়, বাইটগুলোও শোনায়, তার মধ্যেও আপনারা শুনতে পান এক একজনের এক এক রকম রোগ ব্যাধি। আর দিন দিন রোগ ব্যাধি কিন্তু বৃদ্ধি পাচ্ছে। আগে 10 বছর আগে, 20 বছর আগে এত রোগ ঘরে ঘরে দেখিনি, এখন কিন্তু ঘরে ঘরে বিভিন্ন রোগ ব্যাধি ক্রমান্বয়ে বাড়ছে। পলিউশন, স্ট্রেস, এগুলো একটা কারণ কিন্তু। যাই হোক, আপনারা আয়ুর্বেদে এলে অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওয়ার্ল্ডস ফার্স্ট ক্যান্সার ইউনানি হসপিটালও কিন্তু এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে রয়েছে, সুতরাং ক্যান্সার ট্রিটমেন্টও হচ্ছে। আর আমাদের স্কিন এবং হেয়ারের জন্য লা এলিগেন্স আলাদা একটি হাউস এনবিপিরই, তাতেও কিন্তু মানুষ এসে ট্রিটমেন্ট করাচ্ছেন। চুলের বা ত্বকের, স্কিনের যে কোনো সমস্যা নির্মূল হচ্ছে। আমি সবসময় বলি মাথার চুল থেকে পায়ের নখ অবধি সব কিছু ট্রিটমেন্ট হয় আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। বিভিন্ন চেম্বার আছে, আপনারা চেম্বারগুলিতে চলে আসবেন সবাই। ম্যাডাম যেখানে ছিলাম, যে ক্রনিক কিডনি ডিজিজ, হ্যাঁ, সেই ব্যাপারে আপনি বলছিলেন। সিকেডির মধ্যে আরো একটা জিনিস আমরা যেটা দেখতে পাই, যে প্রথমত হয়তো সেটা আপনার ধরা পড়ছে না, আপনি বুঝতে পারছেন না, বা যখন ধরা পড়লো একদম আপনার এরকম সময় হয়ে গেছে এখন আপনার ডায়ালিসিস না করলেই আপনার নয়। দেখুন, আমাদের কাছে ডায়ালিসিসের পেশেন্টও আসে, যাদের ডায়ালিসিস হয়তো সপ্তাহে 3টে করে চলছিল, তারপর আস্তে আস্তে 2টো 1টা করে এখন ডায়ালিসিস বন্ধ রয়েছে, পেশেন্ট ভালো রয়েছে, এরকম পেশেন্টও আমাদের কাছে রয়েছে। তো সম্ভব নয় এরকম কোনো জিনিসই নেই। আপনার যদি সঠিক জায়গায় আপনি সঠিক চিকিৎসাটা যদি করতে পারেন, তাহলে অবশ্যই আপনার সেটা থেকে বেরিয়ে আসার কিন্তু রাস্তা রয়েছে। ডায়ালিসিসের মধ্যে কি করা হবে, আপনার শরীর থেকে যে আপনার যে জল যেটা জমছে সেটাকে আপনার বার করে দেওয়া হবে, কারণ আপনার কিডনি জলটাকে ফিল্টার করতে পারছে না। ফিল্টার না করার জন্য আপনার এক্সট্রা ফ্লুইড অ্যাকুমুলেট হয়ে যাচ্ছে, জল জমা হচ্ছে আপনার শরীরে, সেই জলটাকে বার করা হবে, সেটাকে আবার রিসাইকেল করে আপনার বডিতে দেওয়া হবে। সেম ভাবে ব্লাড যেহেতু আপনার শরীরে কম হয়ে যাচ্ছে, আবার ব্লাড দেওয়া হবে, এরকম ভাবে কিন্তু ডায়ালিসিস করা হয়ে থাকে। শুনতে খুব ইজি মনে হচ্ছে, কিন্তু এইটা প্রত্যেক সপ্তাহে যদি আপনাকে 3 দিন এরকম ভাবে ডায়ালিসিস করাতে হয়, সেটা তো সত্যি খুব কষ্টের। যাদের ডায়ালিসিস হয়েছে তারা খুব ভালো করেই জানে, প্রথম ডায়ালিসিসে হয়তো সেরকম সমস্যা হচ্ছে না, আস্তে আস্তে যত দিন যাবে আপনার তারপর নার্ভ পাওয়া যাবে না, ডায়ালিসিস করতে সেখানে প্রবলেম হবে, তারপর আপনাকে একটা আলাদা করে চ্যানেল করে দেওয়া হবে পার্মানেন্ট। তো অনেক প্রবলেমস রয়েছে, যাদের হয় তারা খুব ভালো করেই জানে, যাদের আইডিয়া আছে তারাও খুব ভালো করে জানে। তো আমাদের যদি মেডিসিনের মাধ্যমে আর একটু খাওয়া দাওয়ার রেস্ট্রিকশনের মাধ্যমে যদি আপনার ক্রিয়েটিনিনের মাত্রা যদি আপনার শরীরে কমতে পারে, বা আপনি যদি সুস্থ হতে পারেন, তাহলে কেন আপনি ওই রাস্তাটা আপনি বেছে নেবেন না? আপনি কেন এইসব এত কষ্টের মধ্যে দিয়ে আপনি যাবেন? তো
তো আমি আপনাকে এটাই বলবো আপনাদের যে যদি আপনাদের এরকম কোনো সমস্যা থাকে, যে ফ্যামিলি হিস্ট্রি রয়েছে, কিডনির সমস্যা আছে বা আপনার প্রেশার সুগারের সমস্যা রয়েছে, একটু নিজেকে নিয়ে সচেতন থাকবেন, মাঝে মধ্যে একটু রিপোর্টটা করবেন। যখনই আপনি দেখছেন যে একের বেশি আপনার ক্রিয়েটিনিন হয়ে যাচ্ছে, তখনই কিন্তু একটু আপনাকে নিজে থেকে সচেতন হয়ে কিন্তু আপনাকে একটুখানি তার ট্রিটমেন্ট করতে হবে। নয়তো আমি যেটা বললাম যে আমরা এমন পেশেন্টও দেখছি যার 2 ক্রিয়েটিনিন হয়ে রয়েছে, তাকে নাকি ডাক্তারবাবু বলে দিয়েছে এখন কিছু করার নেই, পরে বাড়লে দেখা যাবে। কেন করার নেই? আপনি এখন থেকেই মেডিসিন দিন, এখন থেকেই তাকে ঠিক করুন, তাহলে তো এটা বাড়বে না। কোনো একটা রোগ হলো, আপনি তার ট্রিটমেন্ট করলেন, সেটা তো অটোমেটিক বাড়তেই থাকবে, নিজে নিজে তো আর কমে যাবে না। এরকম তো আজ অব্দি কোনোদিনও হয়নি যে একটা রোগ হলো আর নিজে নিজে সেটা সেরে গেল। আর যেখানে আপনার কিডনির মতো সমস্যা, একটা ইম্পর্টেন্ট অর্গান আপনার শরীরের মধ্যে, তার যদি ক্রিয়েটিনিনের মাত্রা যদি আপনার বেড়ে যায়, 1 থেকে 2 হয়ে গেল, 2 থেকে 3, 4, 5 আপনার হয়ে যাবে। সেটা এরকম নয় যে 2 থেকে 1.5, 1 হয়ে কমে কমে আসবে। যখন আপনার এরকম 1 থেকে বেড়ে যাচ্ছে, তখনই আপনি একটুখানি যদি চিকিৎসা করতে পারেন, তাহলে আপনাকে এত বাইন্ডিংস এর মধ্যে আসতে হবে না। আমরা সিকেডি পেশেন্টদের কিছু খাবারের বাইন্ডিংস দেই, মেডিকেশনের মধ্যে রাখি, তার থেকেই পেশেন্ট কিন্তু সুস্থ হচ্ছে। তো সুস্থ হওয়ার জায়গা অবশ্যই রয়েছে, ভয়ের কোনো কারণ নেই, কিন্তু করার কোনো দরকার নেই। আপনি নিশ্চিন্তে আপনার যা প্রেসক্রিপশন রিপোর্টস যাই রয়েছে সেগুলো নিয়ে এসে আমাদের যে কোনো চেম্বারে যে কোনো ডক্টরের কাছে আপনি আসতে পারেন, তার ট্রিটমেন্ট রয়েছে, সুস্থ হওয়ারও জায়গা রয়েছে। বাহ, সুতরাং সুস্থ হতেই হবে, এই মনের জোরটা নিয়ে আপনাকে চলে আসতে হবে এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। আমি একটু আবার বলে দিই কোন ডক্টরসরা কোন চেম্বার অ্যাটেন্ড করছেন, আপনারা একটু জেনে রাখুন। বহরমপুরে ডক্টর বিনোদ শর্মা, আমাদের সিএমডি চিফ মেডিকেল ডিরেক্টর, নিজে থাকছেন বহরমপুর চেম্বারে। বনগাঁতে থাকছেন ডক্টর এস ঘোষাল, কৃষ্ণনগরে ডক্টর বি শর্মা, এছাড়া অবশ্যই আগরতলাতে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, শিলচরে ডক্টর এস ঘোষাল, হেরিয়া পূর্ব মেদিনীপুরে ডক্টর এ হালদার, ব্যাঙ্গালোরে আমাদের 20 তারিখ ওপেনিং হচ্ছে, ডক্টর বিনোদ শর্মা নিজে থাকবেন এবং অন্যান্য ডক্টরসরাও থাকছেন কিন্তু ব্যাঙ্গালোরের চেম্বারে। আচ্ছা, মেচেদাতে ডক্টর এন ভট্টাচার্য, গঙ্গারামপুরে ডক্টর এস ঘোষাল, বর্ধমানে ডক্টর এস শর্মা, ডক্টর বি শর্মা বর্ধমানে নিজে থাকছেন, খড়গপুরে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, শিলিগুড়িতে ডক্টর এস ঘোষাল, হলদিয়াতে ডক্টর এ হালদার থাকছেন, বাঁকুড়াতে ডক্টর এস ভাদুরী থাকছেন, দিল্লিতে ডক্টর বি শর্মা নিজে থাকবেন, জামশেদপুরে ডক্টর নীলাঞ্জনা ভট্টাচার্য, কুচবিহারে ডক্টর এস ঘোষাল, আরামবাগে ডক্টর এ হালদার থাকছেন, দুর্গাপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, মালদাতে ডক্টর এস ঘোষাল, বোলপুরে থাকছেন ডক্টর এস ভাদুরী, রায়গঞ্জে ডক্টর এস ঘোষাল, গুয়াহাটিতে ডক্টর বি শর্মা, ডিব্রুগড়ে ডক্টর বি শর্মা, আসানসোলে ডক্টর বি শর্মা নিজে থাকছেন। আপনারা ঘুরিয়ে ফিরিয়ে সব ডাক্তারবাবুদের সব চেম্বারে পাচ্ছেন। কিন্তু আপনারা অবশ্যই শুধুমাত্র হেল্পলাইনে ফোন করে আপনার বাড়ির কাছে কোন চেম্বারটি হচ্ছে বা ক্লিনিকটি হচ্ছে আপনি চলে আসুন। পঞ্চকর্মা ট্রিটমেন্ট হয় একমাত্র এখানে। অনেক মানুষ দূর থেকে এসে ট্রিটমেন্ট নিচ্ছেন পঞ্চকর্মার। ল্যান্সডাউনে হচ্ছে, বিভিন্ন জায়গা, মধ্যমগ্রামে হচ্ছে এবং অবশ্যই অন্যান্য জায়গায় যেখানে যেখানে হচ্ছে আপনারা সবটাই খবর পেয়ে যাবেন ফোন করলেই। হেল্পলাইন নাম্বারটা লিখে নিন, টিভির পর্দায় আছে, 9830235527 অথবা 37, এই নাম্বারে যোগাযোগ করুন। সর্বত্র চেম্বার, যে কোনো রোগের ট্রিটমেন্ট হয়। ডাক্তারবাবুরা এলেই বলে দেবেন আপনার কন্ডিশন দেখে, আপনার রিপোর্ট বেস ট্রিটমেন্ট, যেহেতু রিপোর্ট করিয়ে দেখে নেবেন কোন স্টেজে কি ব্যাপার রয়েছে, তারপর কতদিন ট্রিটমেন্ট হবে, কতদিনে আপনি আবার পরবর্তী রিপোর্ট করে নিজেই প্রমাণ পাবেন যে আমি কতটা সুস্থ হলাম। সবটাই কিন্তু আমাদের এখানে হয় স্বচ্ছতা, ক্ল্যারিটির সাথে। এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার, নাম্বার লিখে নিন, আমি বারবার বলছি নাম্বারটা লিখে নিন। ফোন করবেন যে কোনো সময়, সকাল 10টা থেকে রাত 10টা। মাথার চুল থেকে একদম পায়ের নখ অবধি যে কোনো ডিজিজ কিওর করার জন্য আয়ুর্বেদে ভরসা রাখুন। আর আয়ুর্বেদ মানেই একমাত্র এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। ম্যাডাম, আবার আসি আমরা কিডনির ক্ষেত্রেও যাদের প্রবলেম আছে, মেডিকেশন তো দরকারি, তার পাশেও কি ডায়েট এবং একটু এক্সারসাইজ, লাইফস্টাইল মডিফিকেশনেরও প্রয়োজন পড়ে? নিশ্চয়ই প্রয়োজন তো অবশ্যই রয়েছে। প্রথমত আপনাকে আপনার যে ডায়েট, আপনার প্রত্যেক দিনের যে আপনার ডায়েট রয়েছে, তার মধ্যে আপনার একটু প্রোটিন জাতীয় খাবারটাকে একটু কম করতে হবে। কেন কম করতে হবে? কারণ আমার কিডনির কাজ হচ্ছে, আপনি যে প্রোটিনটা খাচ্ছেন সেই প্রোটিনটাকে ভাঙা হচ্ছে কিডনির কাজ। এবার আপনার কিডনির ক্যাপাসিটি রয়েছে যে 500 গ্রাম প্রোটিন ও আজকে সারাদিনে ভাঙতে পারবে। আপনি সেখানে 1 কিলো 1.5 কিলো আপনি প্রোটিন যদি তাকে দিয়ে দিচ্ছেন, তাহলে সে সেটাকে প্রসেস করতে পারবে না। সেখান থেকে কিন্তু আপনি দেখবেন যে আপনার অনেক সময় আমরা পেশেন্ট পাই যাদের ইউরিনের সাথে অ্যালবুমিন বা প্রোটিন বেরিয়ে যাচ্ছে। কেন হচ্ছে? কারণ সেটা আপনার ঠিকভাবে প্রসেস করা হচ্ছে না। তো কিডনির কাজ হচ্ছে প্রোটিনটাকে ভাঙা।
তার জন্য আপনাকে প্রোটিন জাতীয় খাবার আপনার প্রয়োজন রয়েছে। প্রোটিন ছাড়া আপনার মাসল বিল্ড আপ কোনোদিনও হবে না। প্রোটিন জাতীয় আপনি খাবার খাবেন, কিন্তু সেটাও পর্যাপ্ত পরিমাণ। জল, অনেকেই বলে যে সারাদিনে অনেক জল খেতে হবে। অনেক জলের একটা কোয়ান্টিটি রয়েছে। সারাদিন একজন প্রাপ্তবয়স্কের জন্য সারাদিনে 3 থেকে 3.5 লিটার জল ইজ এনাফ। অনেকে বলে জল বেশি করে খেতে। বেশি করে মানে কত? আমি এমনও পেশেন্ট দেখেছি যারা বলছে আমি 5 লিটার জল একদিনে খেয়ে নিই। প্রয়োজন নেই, কারণ সেটা আপনার কিডনিকে আরো বেশি অকেজো করে দেবে। কিডনি যে জলটাকে ফিল্টার করে তারও একটা রেশিও রয়েছে যে এতটা পরিমাণ জল সে ফিল্টার করতে পারবে। আপনি এবার তার থেকে বেশি যদি জল দিয়ে দেন তাহলে তো সেটা উপচে পড়বে আপনার, সেটা আপনার জন্য আরো খারাপ হবে। তো তার জন্য 3 থেকে 3.5 লিটার জল ইজ এনাফ, এর থেকে তার বেশি জলের প্রয়োজন নেই। যাদের অন্যান্য কিছু ডিজিজ কন্ডিশন রয়েছে, হার্টের প্রবলেম রয়েছে, বা সবসময় ইডিমেটাস হয়ে যায়, পাফিনেস হয়ে যায় শরীরের মধ্যে, তাদের ক্ষেত্রে জলের মাত্রাটা একটু কম রাখলেই ভালো থাকবে। তো এই জিনিসগুলো আপনাকে একটু কিন্তু চেঞ্জ করতে হবে। আর এক্সারসাইজ তো অবশ্যই প্রয়োজন রয়েছে, সেটা শুধুমাত্র কিডনি নয়, আপনার সম্পূর্ণ হার্ট, আপনার লিভার, কিডনি, প্রত্যেকটা অর্গানের জন্যই, বা আপনার এমনি তো প্রত্যেকটা বোনস যে হাড় রয়েছে তার জন্য কিন্তু আপনার একটু এক্সারসাইজের প্রয়োজন রয়েছে। বেশি নয়, সারাদিন একটু আধা ঘন্টা সময় নিজের জন্য বার করুন। ওই সময়টাতে আপনি যোগা করা, প্রাণায়াম করা, এক্সারসাইজ যেটাই আপনি করতে চান বা করতে পারেন সেটা কিন্তু আপনাকে একটু করতে হবে। একটু ডায়েটটাকে মেনটেন করুন, একটু লাইফস্টাইলটাকে ঠিক করুন। অতিরিক্ত অ্যালকোহল কনজাম করা এটাও আপনাকে একটু ছাড়তে হবে। এই জিনিসগুলোকে একটু ঠিক করলে মোটামুটি আপনার কিডনিটা কিন্তু সুস্থ থাকবে। কিন্তু যাদের ডিজিজ কন্ডিশন রয়েছে বা ফ্যামিলি হিস্ট্রি রয়েছে তাদের ক্ষেত্রে কিন্তু আমি বলবো আপনাদেরকে কিন্তু আলাদাভাবে একটু সতর্ক থাকতে হবে। ভয়ের কোনো কারণ নেই এখানে, ভয় পেতেও হবে না, আপনাকে অতিরিক্ত টেনশন করে সেটাকে সেই রোগটাকে আর বাড়াতেও হবে না, কিন্তু একটু সচেতন থাকতে হবে আপনাকে, কনসিয়াস থাকতে হবে। আমাদের মোটোই তো আমাদের প্রোগ্রাম করার যে আপনারা অ্যাওয়ারনেসটা যাতে গ্রো করা যায়, কনসিয়াস হতে পারেন আপনারা বিভিন্ন রোগ ব্যাধির ক্ষেত্রে। সব ডাক্তারবাবুরাই আমাদের খুব ওয়েল কোয়ালিফাইড ডক্টরস, ইন্টারন্যাশনাল অ্যাওয়ার্ড প্রাপ্ত ডক্টরস, ওয়েল এক্সপিরিয়েন্সড সব ডক্টরসদের আমরা পাই আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টারে। আমি আবারও একটু বলে দিই, হাওড়াতে আপনারা পাচ্ছেন কিন্তু 3টি চেম্বার হাওড়াতে রয়েছে। হাওড়া শিবপুর, হাওড়া বেলুর, হাওড়া বাল্টিকুড়ি বাজার, দাসনগরে আমাদের চেম্বার। কলকাতার মধ্যে ল্যান্সডাউনে পাচ্ছেন, শিশুমঙ্গলের ঠিক অপোজিটে ল্যান্সডাউন দক্ষিণ কলকাতায়, খিদিরপুরে চেম্বার, শোভাবাজার নর্থ কলকাতায় চেম্বার আছে। আমতলা হচ্ছে ঠাকুরপুকুর, জোকা, বেহালা, তারপরেই কিন্তু বেহালা, ঠাকুরপুকুর, তারপর জোকা, তারপরেই আমতলা। যত সাউথ 24 পরগনার মানুষ সবাই আমতলায় আসেন, আমি দেখেছি। ডায়মন্ড হারবার, ক্যানিং, লক্ষ্মীকান্তপুর সব আমতলায় চলে আসছেন। আমতলাতে চেম্বার আছে, সাউথ 24 পরগনা আমতলা। আচ্ছা, আর মধ্যমগ্রামে হেড অফিস। সাউথ 24 পরগনা বলে দিলাম আমতলা, আর নর্থ 24 পরগনার মধ্যমগ্রামে আমাদের হেড অফিস। আচ্ছা, বাংলাদেশে তো চেম্বার রয়েছে। এছাড়া বলে দিই আমাদের আরামবাগ, হলদিয়া জেলাগুলোয়, আরামবাগ, হলদিয়া, বর্ধমান, বোলপুর, দুর্গাপুর, আসানসোল, বাঁকুড়া, কৃষ্ণনগর, মেচেদা, পূর্ব মেদিনীপুর, হেরিয়া, খড়গপুর, বহরমপুর, রায়গঞ্জ, মালদা, শিলিগুড়ি, কুচবিহার, সর্বত্র চেম্বার। আর আমাদের রাজ্যের বাইরে বনগাঁতেও চেম্বার আছে। আর রাজ্যের বাইরে গঙ্গারামপুর, ডিব্রুগড়, আগরতলা, শিলচর, গুয়াহাটি, টাটা জামশেদপুর, দিল্লি, মুম্বাই, ব্যাঙ্গালোরে 20 তারিখ কিন্তু আমাদের ওপেনিং হচ্ছে। মুম্বাইতেও চেম্বার আছে। আর 2 মিনিটের মতো আছে। আর একটু আমরা কিভাবে ভালো থাকতে পারি, সুস্থ থাকতে পারি, কিছু লাইফস্টাইল মডিফিকেশন বলেই দিলেন ম্যাডাম। এক্সারসাইজ দরকার, প্রপার ডায়েট দরকার, যে কোনো রোগের ক্ষেত্রে। ট্রিটমেন্টের আন্ডারে আসবেন, আয়ুর্বেদের ট্রিটমেন্ট করাবেন, খুব ভালো কথা। পঞ্চকর্মা রয়েছে টক্সিন ফ্রি, শুধু রোগ হলেই পঞ্চকর্মা করাবেন তা নয়, এমনিতেও আপনারা সুস্থ মানুষরা এসে পঞ্চকর্মাটা করিয়ে নিন। থেকে মানে ট্রিটমেন্ট নেওয়ার ব্যবস্থা রয়েছে আমাদের এনবিপি ইউনানি অ্যান্ড আয়ুর্বেদ রিসার্চ সেন্টার। যারা দূর থেকে আসেন পঞ্চকর্মা নেবেন তারাও কিন্তু সবাই, আমি বলবো হেল্পলাইন নাম্বারটি লিখে নিন, হেল্পলাইনে যোগাযোগ করবেন। ম্যাডাম, আর 2 মিনিট আছে, একদম শেষে একটুখানি বলে দিন যে এক্সারসাইজ, প্রপার ডায়েট এবং হাঁটাহাঁটি, ওয়াকিং এটাও খুব দরকার। সবকিছুরই আপনার লাইফে প্রয়োজন রয়েছে। আপনি যদি একভাবে আপনি ভাবেন যে আমি শুধু কাজই করে যাব তাহলে হবে না, আপনাকে একটু নিজেকেও ঠিক রাখতে হবে, ফিট রাখতে হবে। আপনি নিজে যদি সুস্থ থাকেন তাহলে কাজ তো সারা জীবনই করতে পারবেন। সেদিকে খাওয়া দাওয়ার ক্ষেত্রেও বলবো আপনি সবই খাবেন, বাইরের খাবার তার মধ্যে আপনার
অপশন রয়েছে যে আপনি একটু হেলদি খাবার আপনি চুজ করুন, সেটাও আপনি করতে পারেন। একদমই বাইরের খাবার ছোবো না তারও প্রয়োজন নেই, আপনি হেলদি খাবার আপনি সেখানে চুজ করুন। তো প্রত্যেকটা জিনিসই আপনাকে আপনার কোয়ান্টিটি আর কোয়ালিটি দেখে আপনাকে কিন্তু কাজটা করতে হবে। আপনার খাবারের কোয়ান্টিটিটাও আপনাকে দেখতে হবে যে আপনি কতটা কি খাচ্ছেন, আর তার কোয়ালিটিটাও আপনাকে দেখতে হবে যে আপনার সেটা ভালো কিনা, আপনার শরীরের জন্য সেটা ভালো কিনা, সেটাও কিন্তু আপনাকে দেখতে হবে। তো একটুখানি এগুলো যদি আপনি মডিফিকেশন করতে পারেন, আপনার শরীরে কোনো ধরনের কোনো রোগ আসবে না। যাদের অলরেডি ডিজিজ কন্ডিশন রয়েছে, আপনার এই জিনিসগুলো আপনার মেডিসিনকে হেল্প করবে তাড়াতাড়ি আপনার শরীরের মধ্যে কাজ করার। তো একটুখানি এই জিনিসগুলো নিজেদের মধ্যে করতে হবে। তারপর আমরা যখন ট্রিটমেন্ট করি তখন তো আমরা আপনাদের সবাইকে আমরা গাইডলাইন্স দিয়ে থাকি যে কিরকম ভাবে কি করতে হবে। এখন আমাদের যোগা টিচার রয়েছে, আমাদের ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট সবকিছুই আমাদের রয়েছে। তো সবটাই আপনারা এক জায়গায় পেয়ে যাচ্ছেন, একটু শুধু যোগাযোগ করার দেরি রয়েছে। বাহ, সুতরাং ডায়েটিশিয়ান, নিউট্রিশনিস্ট সব রয়েছে, প্রপার ডায়েট আপনাকে বলে দেওয়া হবে যারা আসছেন চেম্বারে, ক্লিনিকে। ইউটিউব লাইভ, ফেসবুক লাইভ, আমাদের টিভি চ্যানেলে লাইভ দেখলেন, প্রোগ্রামটা আবার থেকেও যাবে ফেসবুকে, ইউটিউবে, আপনারা সার্চ করে দেখে নেবেন এনবিপির প্রোগ্রাম। আজ এই পর্যন্তই, আবার দেখা হবে পরবর্তী অনুষ্ঠানে। ম্যাডামকে অনেক ধন্যবাদ, সুস্থ থাকুন, ভালো থাকুন এই কামনা করি। আজকের মতো বিদায়, নমস্কার।